২-১ ঘন্টার মধ্যে আমি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি আপু, একটু সময় দিন প্লিজ। অ্যাকচুয়ালি রিভাবের পেন্টিংগুলো আমার হাতের কাছে ছিল না। আমি মাত্র আমার বাবার বাসায় এসেছি সেগুলো নিতে। সবকিছু গুছিয়ে আমি ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। বিষয়টা এমার্জেন্সি অন্তি, একটু কেয়ারফুলি মেনটেন করলে খুশি হব। পেন্টিংগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে প্রদর্শন করা হবে আজকে বিকেল হতে। তোমার লাস্ট দুটো পেন্টিংয়ের মধ্যে একটা হাতে পেলেও আর একটা এ পর্যন্ত পেলাম না, ওটা থাকলে ভালো ডিমান্ড হতো। অন্তি কানে ফোন রেখে গাড়িটা নির্দিষ্ট জায়গায় পার্ক করে নেমে পড়ে। গাড়ি লক করে গলার সাথে প্যাঁচানো স্কার্ফটা হালকা টেনে মৃদু হেসে বলে, আমি কখনোই প্রফেশনালি চিত্রশিল্পী হতে চাইনি আপু। আমি পেন্টিংটাকে ভালোবেসেছি মূলত আমার খারাপ সময়টাকে কাটিয়ে ওঠার জন্য। রিমঝিম একাডেমিতে যুক্ত হওয়ার পর আপনারা আমাকে পেশাদার চিত্রশিল্পী করে তুলেছেন। অবভিয়াসলি প্রত্যেক মানুষের কাছে টাকা শব্দটা ভীষণ গুরুত্বপূর্ণ, আমার কাছেও। আপনাদের কোনো ফল্ট নেই এতে, আপনাদেরও যেমন লাভ আছে আমারও লাভ আছে, বাট আমি প্রেশার নিয়ে কাজ করতে পছন্দ করি না আপু। আপনি জানেন আমি 1 সপ্তাহ হলো নতুন জার্নিতে পা রেখেছি। আমার বাচ্চাটা অনেক ছোট। প্রেগন্যান্সি জার্নিটা অন্য সব মেয়ের মতো আমার কাছে অতটা ইজি ছিল না। এসব বিষয়ে আমার কোনো জ্ঞানই ছিল না, আপনি তো আমাকে চেনেন জানেন। এরপরেও আমি চেষ্টা করেছি, অত্যন্ত একটা হলেও আপনাদেরকে দিয়েছি। দুটো কমপ্লিট করা আমার পক্ষে সম্ভব হয়নি, আর সামনে 2-3 মাসও হয়তো হবে না, কারণ আমার মেয়ে আমার ফার্স্ট প্রায়োরিটি। এই গোল্ডেন টাইমগুলো আমি ওর সাথে কাটাতে চাই। ফোনের অপর পাশ হতে রিমঝিম একাডেমির পরিচালক ঝিনুক সামাদ্দার অন্তির কথাগুলো চুপচাপ শুনে কণ্ঠ নরম করেন। সাবলীল গলায় বলেন, কোনো সমস্যা নেই অন্তি, আমি বুঝতে পেরেছি তোমার কারেন্ট সিচুয়েশন। অবশ্যই তুমি তোমার মেয়েকে ফার্স্ট প্রায়োরিটি দিবে। পার্সোনালি আমি ভীষণ খুশি হয়েছি তোমার এই আমূল পরিবর্তন দেখে। মেয়ের মা হলে অদ্ভুত সুন্দর শৃঙ্খলাতে চলে আসে। মেয়েরা, তুমি হচ্ছে এর প্রমাণ। যে অন্তি একদণ্ড চুপ করে বসতো না, সেই অন্তি মা হয়ে কত দায়িত্বশীল হয়ে গিয়েছে। ভেরি গুড। আচ্ছা, যাই হোক, আমরা তোমার রিসেন্ট করা পেন্টিং সহ আগের পেন্টিংগুলোই নিচ্ছি, তাহলে তুমি বাকিটা যখন মন চায় করবে, কোনো প্রেশার নেই। এখন জাস্ট একটা রিকোয়েস্ট, তুমি তোমার আগের পেন্টিংগুলো আমাদের হাতে যে কোনোভাবে হোক তুলে দাও। অন্তি সিঁড়ি ভেঙে দোতলায় উঠতে উঠতে ধীর গলায় বলে, আমি খুব তাড়াতাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। থ্যাংক ইউ সো মাচ। একটা কথা জিজ্ঞেস করতে পারি আপু? শিওর। আমার মতো ইরেগুলার একজন আর্টিস্টকে এত প্রায়োরিটি দিয়ে আসছেন কেন আপনারা? আমার চেয়ে তো আরও অনেকে আছে যারা অনেক ভালো ভালো পেন্টিং করে। ঝিনুক সমাদ্দার শব্দ করে হেসে ওঠেন অন্তির প্রশ্নে। স্বতঃস্ফূর্ত কণ্ঠে বলেন, টু বি অনেস্ট, এই প্রশ্নটা আমারও মনে ছিল। পরে কারণ খুঁজতে গিয়ে সবার মতামত শুনে আমি নির্বাক হয়ে যাই। এ পর্যন্ত যতগুলো তোমার পেন্টিং প্রদর্শনীতে তোলা হয়েছে, সবাই দেখে প্রশংসা করে বলেছে তোমার রং তুলিতে ন্যাচারাল ভাইব পাওয়া যায়। আর্টিফিশিয়াল বিউটিফিকেশন নয়, বরং ন্যাচারাল বিউটিফিকেশনে মুগ্ধ হয় তারা। এই যে তুমি প্রকৃতির সান্নিধ্যে ঘুরে বেরিয়ে সুন্দর দৃশ্যগুলো ক্যাপচার করে রং তুলিতে ফুটিয়ে তোলো, এই মাধুর্যতা এটা অনেকেই পারে না। এজন্য মূলত তোমাকে আমি ছাড়ি না। ইউ আর ট্রুলি জিনিয়াস অন্তি। ভবিষ্যতে তুমি যদি এই শিল্পটাকে পেশাদারিত্ব বা পূর্ণাঙ্গ মনোযোগে নাও, তাহলে অনেক দূর যেতে পারবে। পূর্ণাঙ্গ পেশাদারিত্ব হিসেবে নিলে আমি কৃত্রিমত্তার আশ্রয় নিয়ে ফেলবো হয়তো তখন, কারণ অধিক টাকা পয়সা দেখলে মানুষের ভিতরে সুপ্ত প্রতিভা হারিয়ে যায়। তখন কম্পিটিশন শুরু হয় কিভাবে কি করলে আমি বেশি টাকা আর্ন করতে পারবো। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড ফাইন্যান্সিয়াল কোনো ক্রাইসিস নেই, তাই আমি এমনটা চাই না। যেটুকু আপনাদের দিব সেটা আমি আমার সুপ্ত প্রতিভা কাজে লাগিয়ে দিব। আই হোপ আপনারা এতে সন্তুষ্ট থাকবেন। অবশ্যই থ্যাঙ্কস। এনিওয়ে আপু, লোকেশনটা কি জয়নুল আবেদিন গ্যালারিতেই
ড্রাইভারকে বলে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, গ্যালারি 1 এসে আমাকে কল করলেই হবে। ওকে। অন্তি ফোন রেখে লম্বা করে দীর্ঘশ্বাস ফেলে কলিং বেল প্রেস করে। ভিতরে এমনিতেই তার অস্থিরতায় ডুবে আছে ভিতরটা। অদ্ভুত কিছু কষ্ট আছে যেগুলো খুব নীরবে দংশন করে তাকে, অথচ তার মুখের দিকে তাকালে কারো বোঝার সাধ্যই হবে না এই চঞ্চল রমণীটির ভিতরে কি চলছে। কিছু কষ্ট একান্তই সৃষ্টিকর্তাকে সাক্ষী রেখে নিজের মধ্যে পুষে রাখে সে। বাবা মারা যাওয়ার পর প্রথম এ বাড়িতে আসা, কি নির্মম শূন্যতা বুকের পাঁজরটাকে অশ্রান্ত করে তুলছে। এই আলিশান বাড়ি আজ কেমন খাঁ খাঁ করছে, চকচকে মার্বেল পাথরটাকেও ফিকে লাগছে ভীষণ। কি হয় এত আভিজাত্য ঝরিয়ে? মালিকের ঠিকানা তো সেই মাটির কবরের মাঝে। অন্তির ক্ষণিক ভাবনার মাঝে ইচ্ছে করে টাইম মেশিনের মাধ্যমে পিছনে ফিরে যেতে, তবে খুব বেশি দেরি নয়। কাছে কুলেই যে সময়টায় বাবার নামের অদৃশ্য এক ছাতা তার মাথার ওপর ছিল। স্নেহ ভালোবাসা না হয় না পেয়েছে, তবে অর্থের চাহিদায় মানুষটা তাকে কখনোই কমতি রাখেনি। আজ এই মুহূর্তে এই বাড়ির সবচেয়ে অপূর্ণতা তাকে ঘিরেই সৃষ্টি হয়েছে। ইস, যদি দরজা খুললেই মানুষটাকে দেখতে পাওয়া যেত, সেই চিরচেনা গম্ভীর মুখটা দেখতে পাওয়া যেত। শেষ কবে দেখা হয়েছে তার বাবার সাথে? অন্তি ভাবতে ভাবতে বেশ পেছনে চলে যায়। মনে পড়ে কোনো এক ভর দুপুরে মাথা উঁচু বিল্ডিংয়ে হাজির হয়েছিল সে। লম্বা সময় অপেক্ষা শেষে বাবার সাথে একান্তে আলাপ করেছিল তার কেবিনে বসে। অনুনয় করেছিল একটা বার তাদের রিসিপশনে উপস্থিত হতে। বাবা তাকে বলেছিলেন তিনি যাবেন বহুকাল পর। সেদিনই হয়তো বাবা মেয়ের মধ্যে খুব নিরিবিলিতে কথা হয়েছিল। সেদিন কোনো উচ্চবাচ্য হয়নি, কোনো জিনিসপত্র ভাঙচুর হয়নি, চোখ হতে অশ্রু ঝরেনি কারো। আচ্ছা, শেষ সাক্ষাৎ জন্যই কি এতটা সহজ ছিল সেদিনকার মুহূর্তটা? হয়তো তাই। সৃষ্টিকর্তা তাদের মধ্যকার দূরত্বের ক্রোশ সেদিন অজান্তেই হয়তো কমিয়ে দিয়েছিলেন। তারপরে তো আর হলো না দেখা, হলো না কথা। স্মৃতির পাতায় জমে গেল দিনগুলো। আপা, আপা, ও আপা। হঠাৎ বেসুরা গলার আওয়াজে টাইম মেশিন হতে বর্তমানে ফিরে আসে অন্তি। চোখের সামনে হতে গভীর ঘোর তার কেটে দেখা যায় হলুদ শাড়ি, মাদুলি পরনে বিজলিকে। বিজলির চোখে মুখে তীব্র কৌতূহল। আঙুল চটকে সে মনোযোগ আকর্ষণ করার চেষ্টায় ব্যস্ত। কখন থেকে আপনার ডাকতাছি আপা, কোন দেশে হারিয়ে গেছিলেন কন্ত? অন্তি কিছুটা অপ্রস্তুত হয়ে ওঠে বিজলির কথায়। বুঝতে পারে দরজা খোলা হয়েছে অনেকক্ষণ আগেই। গাঢ় ভাবনায় নিমজ্জিত হওয়ার কারণে কিছু বুঝতে পারেনি সে। কিছু মূল্যহীন খামখেয়ালিপনায় হারিয়ে গিয়েছিল অনেক দূরে। বিজলির দিকে এক নজর তাকিয়ে নিরুত্তর ভঙ্গিতে ভেতরে প্রবেশ করে সে। মিসেস মিথিলার সাথে ড্রয়িং রুমে একজন পরিচিত মানুষের দেখা পেতে থমকে দাঁড়ায় অন্তি। দৃষ্টি তার স্থির হয়ে যায় মধ্যবয়স্কা নারীর ওপরে। যে মানুষটার সাথে দেখা করার জন্য লম্বা সময় ধরে অপেক্ষায় আছে সে, সেই কিনা এই বাসায় উপস্থিত। কি করছে এখানে সে? কি কাজ মিসেস মিথিলার সঙ্গে? তারা কি একে অপরে পরিচিত? কেউ যদি পরিচিত হয়ে থাকে তাহলে সে যা ভাবছে সেটাই কি সত্যি? এক মুহূর্তে আকাশ পাতাল ভেবে ফেলে অন্তি। ভুলে যায় নিজ কক্ষের যাওয়ার পথ। মিসেস তাহমিদা সোফায় বসে ঘাড় ঘুরিয়ে নরম হেসে বলেন, তুমি অন্তি? অন্তি ফের ভাবনা ছেড়ে এগিয়ে আসে টিপ টিপ পায়ে। মিসেস মিথিলার দিকে এক নজর চোখ বুলিয়ে নিরেট গলায় বলে, হ্যাঁ, আপনি আমাকে চিনলেন কিভাবে? আমাকে তুমি যেভাবে চেনো আমিও তোমাকে সেভাবে চিনি। মিসেস তাহমিদার চতুর প্রত্যুত্তরে অন্তি ঠোঁট চেপে ক্ষীণ হাসে। ভদ্রমহিলাকে সামনাসামনি প্রথম দেখা তার। বয়স 50-এর কাছাকাছি হলেও ভীষণ স্মার্ট। মনে হবে এই তো সদ্য 30-এর কোঠা পেরিয়ে 40-এ পা রাখল। যদি ভুল না করি আপনার মেয়ে ফারিন আমার কথা আপনাকে বলেছে। মিসেস তাহমিদা পায়ের ওপর পা তুলে মৃদু হেসে বলল, হ্যাঁ, কোনো কারণে তুমি হয়তো আমার খোঁজ করতে আমার বাসায় গিয়েছিলে, তাই তো? জি, বাট আপনাকে তখন পাইনি। বাই দ্য ওয়ে, আপনার তো আমার ফেস চেনার কথা না আন্টি। কীভাবে বুঝলেন আমি অন্তি?
এই তো হেল্পিং হ্যান্ড মেয়েটা একটু আগে তোমায় নাম ধরে ডাকাডাকি করলো, তখনই বুঝে গিয়েছি তুমি সেই অন্তি স্ট্যাচু হয়ে গিয়েছিলে কেন? ভদ্রমহিলার উৎসুক প্রশ্নে অন্তি ফের অপ্রস্তুত হয়ে ওঠে। ঠোঁট সামান্য প্রসারিত করে বলে, ডিপ থ্রটে ছিলাম। আচ্ছা, আপনি এখানে হঠাৎ? এ বাসায় কেউ কেউ আপনার পূর্ব পরিচিত? মিসেস মিথিলাকে ইঙ্গিত করে বলা কথায় মিসেস তাহমিদা নীরব হাসেন। এক পলক সামনে বসা রমণীর দিকে তাকিয়ে রুদ্ধশ্বাস ফেলে বলেন, তোমার বাবা এবং মা ব্যতীত এ বাসায় কেউ আমার পূর্ব পরিচিত নয়। মিসেস মিথিলার সাথে আজকেই আমার প্রথম দেখা। এসেছিলাম তোমার খোঁজে, এসে শুনি তুমি মেরিট শ্বশুরবাড়িতে আসো। আমার তো মনটা ভীষণ খারাপ হলো, খুব করে চেয়েছিলাম তোমার সাথে দেখা করতে। আল্লাহ সেই ইচ্ছেটা দেখো কিভাবে পূরণ করে দিলেন। আমার খোঁজ কেন? খোঁজ তো আমার আপনার করার কথা। ভদ্রমহিলা উচ্চস্বরে হাসেন। অন্তিকে সোফায় বসে কথা বলার ইশারা করতে করতে বলেন, ক্লেভার ও গার্ল, তুমি কি ডিটেকটিভ? এমনভাবে প্রশ্ন করছো যেন মনে হচ্ছে আমি অপরাধী, তুমি পুলিশ। অন্তি ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি ফুটিয়ে সোফায় বসে। একইভাবে পায়ের পর পা তুলে শান্ত গলায় বলে, হলে ক্ষতি কি? একটু চোর পুলিশই না হয় খেললাম। বাট আমি নিজেকে অপরাধী দাবি করতে অপছন্দ করি। কেন? আপনি ভুল করেন না কখনো? করি তো। ভুল তো কম বেশি সবাই করে, তবে এর সাথে অপরাধী সম্পর্কটা মানানসই নয়। অন্তি ছোট করে দীর্ঘশ্বাস ফেলে দীপ্তমান কণ্ঠে বলে, মানুষ ভুল করে শেষে যখন বুঝতে পারে সে ভুল করেছে তখন অনুতপ্ত হয়, অনুশোচনা করে। তার অনুতপ্তের পাল্লাটা ধীরে ধীরে ভারী হয়ে উঠলে তখন নিজেকে সে অপরাধী মনে করে। আমি মনে করি এটা প্রকৃতিগত সত্তা। যারা সত্যিকার অর্থে মানুষ তারা এটা অনুভব করে, বাদবাকি অনেকেরই হয়তো হয় না তার। মিসেস মিথিলা চুপচাপ অন্তির কথাগুলো শুনে যায়। কোলের ওপর ল্যাপটপটা তার করা কাজের সাইডে থেমে আছে। সোফা টি টেবিলে নানান অফিসিয়াল কাগজপত্র ছড়ানো। মেয়েটাকে সে আসলে যতটা ছন্ন ছাড়া ভেবে এসেছে, এই মেয়ে আদতে তা নয়। মুখ হতে প্রতিটি কথা এত ধারালোভাবে নিঃসৃত হয় যে আপনা আপনি মনোযোগ আকর্ষিত হয় তার দিকে। এইমাত্র প্রত্যক্ষভাবে কি সুন্দর খোঁচাটা দিল। অন্য কেউ না বুঝলেও যাকে উদ্দেশ্য করে বলা হলো সে ঠিকই বুঝে ফেলত কঠিন ধুরন্ধর। মিসেস তাহমিদা কফি মগ হতে লম্বা চুমুক টেনে টেবিলে রাখেন। ঠোঁটের কোণে তার ঈষৎ হাসি চোখে পড়ে। চশমাটা ঠিক করে স্বতঃস্ফূর্ত কণ্ঠে বলেন, ওকে ওকে, এত জটিলতার মধ্যে আমরা না যাই, সহজ কথার মধ্যেই থাকি। অ্যাকচুয়ালি 1 সপ্তাহ আগে আমি দেশে ফিরেছি। নানান কারণে আসতে আমার ডিলে হয়েছে। আসার 2 দিন পর আমার মেয়ে ফারিন আমাকে তোমার কথা জানায়। তুমি যে সানজিদার মেয়ে, কথাটা শোনা মাত্র আমি অস্থির হয়ে পড়েছিলাম। দেখা করার জন্য ছটফট করছিলাম। জানো তোমার মা কত ভালো বন্ধু ছিল আমার। বয়সে আমি বড় হলেও আমাদের সম্পর্কটা ভীষণ মিষ্টি ছিল। আমরা একে অপরকে চোখে হারাতাম। হ্যাঁ, নানু বলেছে আপনার কথা। ভদ্রমহিলা কথা বলতে বলতেই মুহূর্তে আবেগপ্রবণ হয়ে ওঠেন। গলার স্বর তার ভারী হয়ে আসে। শুকনো ঠোঁট ভিজিয়ে বলেন, সানজিদের মৃত্যুটা আমার কাছে ট্রমার ন্যায় ছিল। আমি কিছুতেই মেনে নিতে পারিনি। ওর মৃত্যু সংবাদটা শোনা মাত্র আমি উদ্ভ্রান্তের ন্যায় হয়ে গিয়েছিলাম। ফারিন তখন বেশ ছোট। আমি এতটাই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলাম যে আমাকে সাইকিয়াট্রিস্টের কাছে পর্যন্ত যেতে হয়েছিল। ওকে আমি শেষ দেখাটাও দেখতে পারিনি। কিভাবে সহ্য করব বলো? নানুর কাছ থেকে শুনেছি আমার মা আপনাকে অনেক ভালোবাসত, সম্মান করতো, বড় বোনের মতো দেখতো। আর আমার আপন খালামণি সেটা দেখে জেলাস ফিল করত। সবাই নাকি বলতো আপনি আর মামুনি হোসেন 2 বোন। মিসেস তাহমিদা চোখ হতে চশমা খুলতে খুলতে হেসে ওঠেন। ভেজা চক্ষুদয় মুছতে মুছতে নির্জীব স্বরে বলেন, হ্যাঁ, শাকিকে আমরা এটা নিয়ে অনেক জ্বালাতন করতাম। ও ভীষণ রেগে যেত। সবে টিনেজের খাতায় নাম লিখিয়েছে কিনা মন মেজাজ একটু অন্যরকম থাকতো। সব কিছুই আজ কেমন স্মৃতি। দৈনন্দিন জীবনের জাতাকলে সেই সোনালি দিনগুলো হারিয়ে ফিকে হয়ে গেছে। কতকাল পর আবারও সেই বসুন্ধরায় পা রাখলাম। কতকাল পর সানজিদার রেখে যাওয়া সংসার অনুভব করলাম। একটাবার আসেননি কেন আন্টি আমাকে দেখতে? আমি তো অনেক ছোট ছিলাম নাকি সম্পর্কটা শুধুমাত্র আমার মায়ের সাথেই ছিল? অন্তির ঠেস দেওয়া কথায় ভদ্রমহিলা বিব্রত বোধ করেন।
অনুযোগের স্বরে বলেন, দেখতে না আসাটা, দুধ শিশুর খোঁজ না নেওয়াটা আমার ভুল হয়েছে, এটা আমি স্বীকার করি। এটা আমার ওপর এক প্রকার দায়িত্ব ছিল, কিন্তু পরিস্থিতি আসলে আমি এতটাই ট্রমাটাইজ হয়ে পড়েছিলাম যে এই বাসায় পা রেখে সানজিদাকে দেখতে না পেলে আমি হয়তো নিজেকে ঠিক রাখতে পারতাম না। এভাবে আর কি ধীরে ধীরে দূরত্ব বাড়ে। একদিন হুট করে শুনলাম যে নওশাদ ভাই বিয়ে করেছেন, শুনে একটু শান্তি পেয়েছিলাম। যাক, নাবালক মেয়েটা একটা মা পেল। অন্তি বিদ্রুপ হেসে মিসেস মিথিলার দিকে তাকিয়ে বাঁকা কণ্ঠে বলেন, নাইস জোক, মা পেয়েছি মানে নাথিং এনিওয়ে। নিচ থেকে আসার জন্য ধন্যবাদ আন্টি আপনাকে। আপনার সাথে আমার কিছু কথা আছে, ফ্রি টাইম পেলে কাইন্ডলি আমাকে একটু জানাবেন। তোমার কথা শোনার জন্যই আমি ছুটে এসেছি, বলতে পারো আই এম রেডি। অন্তি সোফা সেরে উঠে দাঁড়িয়ে মৃদু হেসে বলে, পার্সোনাল কনভার্সন। মিসেস তাহমিদা সামান্য ঠোঁট প্রসারিত করে মিসেস মিথিলার দিকে এক নজর তাকান। অস্বস্তিকর পরিস্থিতিতে কিভাবে কি বলে উঠবেন বুঝতে পারেন না। অন্তি নামক মেয়েটার তীক্ষ্ণ জবান থেকে যে বিপরীত পাশের মানুষটাকে বেশ ভালোই ঘায়েল করছে এটা বুঝতেও বাকি থাকে না। তবে সবাইকে অবাক করে দিয়ে মিসেস মিথিলা এক আশ্চর্যান্বিত কাণ্ড করে ফেলেন। নম্র চাহনিতে প্রথমবারের মতো জরা জীর্ণ কণ্ঠে ডেকে ওঠেন, অন্তি। অন্তি নিজ কক্ষে যাওয়া মুহূর্তে হুট করে পা থামিয়ে ফেলে। সদ্য ভেসে আসা কণ্ঠস্বরে নিজ নামটা এমন একজন মানুষের মুখে উচ্চারিত হওয়া দেখে বেশ ভালোই অবাক হয় সে। যে মানুষটাকে সে সবচেয়ে বেশি অপছন্দ করে, সেই মানুষটার ভগ্ন গলায় তার নাম। ইহা আশ্চর্য বই কি কিছু নয়। এক লহমায় সে পিছু ঘুরে তাকাতেই মিসেস মিথিলা একই কণ্ঠস্বরে বলেন, তোমার সাথে আমার খুব গুরুত্বপূর্ণ কথা আছে, 5টা মিনিট কি আমি পেতে পারি? অন্তি কিছু জবাব দেওয়ার আগেই মিসেস মিথিলা মিসেস তাহমিদের দিকে এক মুহূর্ত তাকিয়ে অন্তির দিকে ফিরে ধীর গলায় বলেন, ডোন্ট ওয়ারি, ওপেন কনভার্সন। অন্তির এই মুহূর্তে মাথায় অনেক কিছু এলেও সে খুব একটা প্রশ্রয় দেয় না। সেভাবে মৃদুভাবে মাথা ঝাঁকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, ওকে, আমি আমার রুম থেকে এসে শুনছি। মিসেস মিথিলা সায় জানাতেই সোজা চলে যায় সে তার রুমে। ঢোকামাত্র লেগে পড়ে কাজে। অনেক আগে করে রাখা পেন্টিংগুলো কোথায় রেখেছে ঠিকঠাকভাবে মনে পড়ে না তার। বেডের ডয়ার হতে শুরু করে কাবার্ড তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে সে। চিরচেনা কামরার পুরনো গন্ধ নাকে ভেসে বেরালেও অনুভূতি জিয়ে রাখে গভীর অতলে। অবসন্ন হওয়ার উপায় নেই। এহেরিসাকে সেই সকাল 9টায় খাইয়ে বের হয়েছে সে। এখন বাজে প্রায় 12টা। লম্বা সময় পেরিয়েছে। বাসা ফিরলে নানু সোজা ঝাঁটাপেটা করবে। অন্তি নিজেরই মন ছটফট শুরু করে। মেয়ের জন্য কত শখ করে বলেছিল, মেয়ে দুনিয়াতে আসার পরে মুক্ত পাখি হয়ে উঠবে সে, সব দায়িত্ব চলে যাবে নানুর হাতে। কিন্তু হলোটা কি? শেষমেশ নানুর কথাই ফলল। সময়ের প্রেক্ষাপটে কি বদলটাই না ঘটল চোখের সামনে। এখন হাজার দরকারি কাজে বাইরে বের হয়েও শান্তি পাচ্ছে না। কখন নীরে ফিরবে, কখন তার হলুদিয়া পাখিকে কোলে তুলবে, তবেই শান্তি, তবেই মনে স্থির। এর বাইরে কিছু ভাবতে পারছে না আপাতত। সময় ব্যয় হয় প্রায় 10 মিনিটের মতো উতাল পাতাল খোঁজাখুঁজি শেষে অবশেষে ক্যাবিনেটের ডয়ার হতে মেলে পেন্টিংগুলো পাওয়ামাত্র তড়িঘড়ি করে সেগুলো নিজ সংগ্রহে নিয়ে অন্তি ছোটে ড্রয়িং রুমে। তবে যাওয়ার আগে একবার নিজ ঘরটা চোখ বুলে যেতে ভোলে না সে। ড্রয়িং রুমে বসে অন্তি পেন্টিং সহ কিছু কাগজপত্র একসাথে টি টেবিলের ওপর সোফায় বসে। কণ্ঠে কিছুটা তাড়া দিয়ে বলে, আমার একটু এমার্জেন্সি, বাসায় বাচ্চা রেখে এসেছি। ফর্মালিটি শোনা করে ডিরেক্ট মূল কথায় গেলে খুশি হব। মিসেস মিথিলা নির্বিকার প্রতিক্রিয়া জানিয়ে সোফা হতে কিছু কাগজ হাতে তুলে দেন। চোখ বুলিয়ে সেদিকটায় নজর রেখে স্থির গলায় বলে, আমি কিছু বিষয় তোমাকে ক্লিয়ার করছি। আমার মনে হয়েছে এটা করা জরুরি, নয়তো একটা ভ্রান্ত ধারণা তোমাকে আমার প্রতি আরও বিদ্বেষী করে তুলবে। যেখানে আমার ন্যূনতম কোনো হাত ছিল না, সেখানে আমি কোনো কটু কথা শুনতে রাজি নই। মিসেস মিথিলা কিয়ৎ সেকেন্ড থামেন। এর মধ্যে ঘুম ঘুম চোখে এসে দাঁড়ায় স্নেহা। মিসেস তাহমিদা অন্তি মামুনির একসাথে আলাপন দেখে ভুরু কুঁচকে যায় তার। অবিশ্বাস্য লাগে কিছুটা। সাপে নেউলে একসাথে কিভাবে দেখো? তোমার বাবার মৃত্যুর পিছনে মিডিয়া হতে শুরু করে চারপাশে অনেক গুঞ্জন বইছে। স্বাভাবিকভাবে আমি তার সেকেন্ড ওয়াইফ, এ কারণে কিছুটা দোষ আমার ঘাড়েও চাপছে।
আমার কানে এসেছে আমি নাকি সম্পদের লোভে স্বেচ্ছায় তোমার বাবাকে মেরেছি, নানান কথা। আমি সেগুলোতে কান দিচ্ছি না, কারণ আমি জানি আমি কি করেছি আর না করেছি। এই যে আমার হাতে কাগজপত্রগুলো দেখছো, এখানে তোমার বাবার সমস্ত প্রপার্টির অর্ধেক অংশ তোমার নামে অফিসিয়াল করে দেওয়ার প্রিপারেশন চলছে। তুমি যেন ইন ফিউচারে কখনো বলতে না পারো আমি তোমার প্রাপ্য সম্পদ ছিনিয়ে নিয়েছি, কিংবা এটা না ভাবো আমি সম্পদ সমস্ত লোভে তোমার বাবাকে হত্যা করেছি। যদিও সে সুইসাইড করেছে, কিন্তু এতেও আমাকে প্রশ্নবিদ্ধ হতে হচ্ছে। এই সমস্ত পেপারগুলো রাখো এবং তুমি চাইলে ভালো একজন লয়ারের সাথে কথা বলে সমস্ত কিছু ক্লিয়ারলি বুঝে নিতে পারো। আমার এখানে কোনো আপত্তি নেই, কোনো বাধা নেই। আমি তোমার মামুনির মতো কাছের মানুষ, ভদ্রমহিলার সামনে বললাম যাতে কোনো সন্দেহ না থাকে। এক নাগারে কথা শেষ হতে না হতে মিসেস মিথিলা অন্তির দিকে কিছু কাগজ বাড়িয়ে দেন। অন্তি সেদিক পানে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে মস্তিষ্কে জমাটবদ্ধ পেঁয়াজ ছাড়াতে ব্যস্ত হয়ে ওঠে। কেমন যেন হুট করে আবার সেই এলোমেলো পাজল এসে তার মস্তিষ্কের মধ্যে আশ্রয় নিয়ে ফেলল। অনেক কিছু ভাবনার মাঝে সংযুক্ত ছিল মিসেস মিথিলা এবং সম্পত্তি, কিন্তু হঠাৎ করে সেটারও নিষ্পত্তি হয়ে যাওয়াতে চঞ্চল রমণী কিছুটা ছন্নছাড়া হয়ে ওঠে। দৃষ্টি ভালোভাবে স্থাপন করতে মিসেস মিথিলার পাংশুটে মুখটা তার ভিতরটা কিছুটা নরম করে। উনি কি সত্যি স্বামী শোকে কাতর? চোখ মুক্ত তাই বলছে। সম্পদের ব্যাপারটা অন্তির মাথা ছাড়া দিয়ে ওঠে কঠিন। দূরও ভাবনা সে ভাবতে পারে না এই মুহূর্তে। মিসেস মিথিলার নাজুক রূপ দেখে কিছুটা দমে গেলে তারপর বলে, ধন্যবাদ নিজের অবস্থান ক্লিয়ার করার জন্য। অবশ্যই এটা আপনার জন্য জরুরি ছিল, না তো আপনার প্রতি আমি সত্যি ভয়ঙ্কর বিদ্বেষী হয়ে উঠতাম। মিথিলা ম্লান হেসে বলেন, আমি জানতাম, তবে আই ডোন্ট নিড দিস থিংস। এটা এখানেই থাকুক, তবে অমলিন থাকুক। আমার বাবা মায়ের সংসার এটা। আমি চাই আমি যতদিন বেঁচে আছি এই সম্পদ অক্ষত অবস্থায় থাকবে। আই ডোন্ট নো আপনার প্ল্যান কি, আপনি ভবিষ্যতে কি করতে চলেছেন আপনার প্রপার্টি নিয়ে, তবে আমার যেটুকু সেটুকুর এক চুল পরিবর্তন হবে না। অন্তির অবিচল কণ্ঠে মিসেস তাহমিদা কোমল গলায় বলেন, সানজিদের মেয়ে বলে কথা পিওর তো হতেই হবে। তবে অন্তি, তুমি চাইলে পেপারসগুলো নিজের কাছে রাখতে পারো ফর সেফটি। আপাতত প্রয়োজন মনে করছি না আন্টি, যখন পরিবর্তনের আভাস পাবো তখন আমার পাওনা আমি বুঝে নিব। আর কিছু তোমার মনের মধ্যে আমাকে নিয়ে কোনো সন্দেহ থাকলে ক্লিয়ার করে নাও। আমি তোমার সব প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। সবার কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করার ইচ্ছে নেই, তবে মনে হয়েছে তোমার কাছে করলে ক্ষতি নেই। অন্তি মিসেস মিথিলার চোখে চোখ রেখে সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে থাকে। চোখের ভাষা পড়ার মাঝে হাত বাড়িয়ে নিজের পেইন্টিং পেপারগুলো নিতে নিতে উঠে দাঁড়ায় সে। ঠোঁটের কোণে স্মিত হাসি ফুটিয়ে বলে, কনফিডেন্স ভালো আছে আপনার, তাই আপাতত সন্দেহ করছি না। অবশ্য আমি নিজে এখন নিজের কাজে বিজি, তবে এই সন্দেহ আবার যে কোনো সময় ফিরতে পারে। যদি কখনো আপনার উপর আমার সন্দেহ বর্তায়, আশা করি সৎসাহসে আজকের মতে আপনি আপনার জায়গায় অবিচল থাকবেন। ভালো থাকবেন। আসি আন্টি, আসসালামু আলাইকুম। সবার থেকে বিদায় নিয়ে অন্তি বেরিয়ে আসে। ঠিক তার পিছু পিছু আসে স্নেহা। মূল দরজা পেরিয়ে সিঁড়ির কাছাকাছি আসতে অন্তি নিজ হতে বলে ওঠে, আমার মেয়েকে দেখতে আসছো না কেন? দুদিন ভালোবাসা দেখিয়ে উধাও ভালোবাসা কেটে গেছে। স্নেহা সিঁড়ির গা ঘেঁষে দাঁড়ায়। অন্তির প্রশ্নে ভিতরে ভিতরে খুশি হলেও নিজেকে সে নিয়ন্ত্রণে রাখে। মলিন স্বরে বলে, যার বাড়ি সে না বললে কিভাবে যায়? সে তো আমাদের শত্রু মনে করে। বাবা মারা যাওয়ার দায়টাও এখন আমাদের উপরে এসেছে, এই মুখ নিয়ে যাওয়া যাবে? ইম্যাচিউরের মতো কথা বলল না স্নেহা। তোমার মামুনিকে সন্দেহ করলো, তোমাকে আমি কখনোই সন্দেহ করি নাই, করতামও না। আমি জানি তুমি বাবাকে কতটা ভালোবাসতে। আমার থেকে বাবাকে ছিনিয়ে নিতেও কার্পণ্য বোধ করনি। সো প্লিজ, আবারও খোঁটা দিচ্ছ? আর কতবার ক্ষমা চাইলে তুমি আমাকে আমার অপকর্মের তালিকায় আর তুলে ধরবে না? অন্তি দুশিরি হতে উঠে এসে স্নেহার মুখোমুখি দাঁড়ায়। শীতল চাহনিতে তাকে বলে, এত পাপ করার পরেও সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইলে তিনি আমাদের ক্ষমা করে দেন। সেখানে তো আমি এক নগণ্য মানুষ, কেউ একটু ভালোবাসলে গলে যাই। ক্ষমার কথা তো ভাবি না, তবে হ্যাঁ, কিছু কষ্ট এতটাই মনকে ক্ষত করেছে যে
না চাইলেও মুখ থেকে বেরিয়ে আসে, কি করি বলো? স্নেহা ফ্লোরের দিকে দৃষ্টি রেখে ঠোঁটে ঠোঁট চেপে মাথা নাড়ায়, ভেজা কণ্ঠে বলে, আমার মনে হচ্ছে সত্যি মামুনির কোনো হাত নেই বাবাকে মারার পিছনে। বিশ্বাস করো, মামুনিকে আমি নিজে কাঁদতে দেখেছি। মামুনির মেয়ে মামুনির হয়ে সাফাই তো গাইবে, সত্যি বলছি। অন্তি ঠোঁট চেপে হেসে হাত উঁচিয়ে বলে, এক্সপ্লেন করতে হবে না, আমি বুঝেছি। আমার হাতে একেবারেই সময় নেই, কয়েকদিনের ছুটি নিয়ে বাসায় এসো, তখন অনেক গল্প করব। কথা শেষ হতে না হতেই ঝরঝর করে সিঁড়ি ভেঙে নেমে যে অন্তি। পিছন পানে স্নেহা তাকিয়ে দেখে এক দুরন্ত পাখির নিরে ফেরার তারা। মুখে তার কোমল কিরণের হাসি দেখা যায়। সে পেয়েছে অনুভূতি, অবশেষে এহেরিসাকে দেখতে পাবে সে। সদ্য প্রস্ফুটিত ফুলটাকে কোলে তুলে খালামণি চেনা বেশে আদর করবে। এই ম্লান জীবনে এতটুকু পাওনা অনেক বড় কিছু, হয়তো টাকায় মেলে না। বাসা যাওয়ার পথে গ্রোসারি শপিং হতে কিছু টুকটাক জিনিসপত্র কিনে বের হয় অন্তি, যার মধ্যে অন্যতম এহেরিসার ডাইপার। বিল মিটিয়ে থাই দরজা ঠেলে বাইরে বের হতে না হতেই বেজে ওঠে ফোন। মনের মধ্যে একরাশ শঙ্কা জেগে ওঠে তার, ভয় করে ফোন রিসিভ করবে কি করবে না। নিশ্চয়ই নানু কিংবা শাশুড়ি মায়ের থেকেই ফোনটা এসেছে। কি যে বকা বকবে আজ তাকে, তার কোনো ইয়ত্তা নেই। শপিং ব্যাগপত্র সামলে কয়েক সিঁড়ি পার হয়ে রাস্তায় ওঠা মাত্র পকেট থেকে ফোনটা বের করে সে। স্ক্রিনে কল করা ব্যক্তির নাম দেখা মাত্র ভুরু কুঁচকে আসে তার। সংশয়ের দৃষ্টিতে ফোনটা রিসিভ করা মাত্র অপর পাশ হতে ব্যস্ত সুরে ভেসে আসে অন্তি, জি আপু, পেন্টিংগুলো তো পাঠিয়ে দিয়েছে অনেক আগে, এতক্ষণে তো পৌঁছে যাওয়ার কথা, হাতে পাননি। পেয়েছি, কিন্তু সেটা অন্য কিছু। কি পাঠিয়েছো তুমি এগুলো? মানে একটা মাত্র পেন্টিং এসেছে, বাকি পেপারসগুলোর তো আগামাথা কিছুই বুঝতে পারছি না। কি সব ব্যালেন্স শিট, চুক্তিপত্র, ব্যাংকের কাগজপত্র, এগুলো কেন? অন্তির নিদারুণ বিরক্তিতে কপাল ভাঁজ হয়ে আসে। ঝিনুক আপাউর কথা বলা কিছুই বুঝতে পারে না সে। পাঠালো তো পেন্টিং আর নিজস্ব কাগজপত্র, এর মধ্যে এসব কই থেকে আসবে? আপু, কোথাও ভুল হচ্ছে না তো? তোমার ড্রাইভারের সাথে কথা বলবে? অন্তি মুখ হতে ধ্বনি উচ্চারণ করে ওঠে। অতঃপর হঠাৎ করে তার মনে পড়ে অদল বদলের পিছনের মূল কাহিনী। এই তাহলে ব্যাপার, মিসেস মিথিলার বিজনেসের নানান পেপারসের সাথে তার সব কিছু পালাবদল ঘটেছে। টি টেবিলে তো তার সব কিছু পেপার ছড়ানো ছিল, এর মধ্যে অন্তি নিজে এসে সেখানে রেখেছিল তার কাগজপত্র। কথা আর গভীর চিন্তার মাঝে খেয়ালই করেনি কি নিয়েছে আর কি দিয়েছে। আপু, আমি এক্সট্রিমলি সরি, ভুলটা আমারই, আমি এলোমেলো করে ফেলেছি সব কিছু। ওয়াটার কালার মিনিয়েচার পেন্টিংয়ে ছিল তো, এজন্য অন্যান্য পেপারের সাথে মিলে গেছে। অন্তি, প্লিজ, হাম্বল রিকোয়েস্ট, বিকেলের মধ্যে সেগুলো পৌঁছানোর ব্যবস্থা করো। অন্তি চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে বলে, ওকে, আই উইল ট্রাই মাই বেস্ট। আপনি ড্রাইভারের কাছে ওগুলো ফেরত পাঠিয়ে দিন, এদিকটা আমি ম্যানেজ করছি। এগেইন সরি আপু। দুর্বিষহ অবস্থা এড়াতে স্নেহাকে ফোন করার জন্য অন্তি তড়িঘড়ি করে ফোনের স্ক্রিনে তার নাম্বার বের করে। কল করা মুহূর্তে হুট করে তার দুপাশে ছায়ার মতো এসে দাঁড়ায় দুজন লোক। চোখে ডার্ক সানগ্লাস, মুখে সার্জিক্যাল মাস্ক। লোক দুটি এমনভাবে তাকে ঘিরে ধরে যে আশেপাশে মানুষজন খেয়াল করে দেখলে হয়তো ভাববে তার পরিচিত কেউ। অন্তির ফোন কান অবধি পৌঁছায় না, তার আগে নামিয়ে ফেলে। স্নায়ু যথেষ্ট শক্ত রেখে সে পরিস্থিতি বুঝতে চেষ্টা করে, কিন্তু এই ভরদুপের প্রকাশ্যে রাস্তায় এমন আচমকা, এমন পাকড়াও সে ঠাহর করতে উঠতে পারে না। নিজেকে সামনে নিয়ে চল শক্ত করে ভালোভাবে নজর দিতে পাশ হতে একজন অন্যদিকে মুখ করে যান্ত্রিক কণ্ঠে বলে, ডানে তাকান, একদম ঘাড় ঘোরাবেন না, ঠিক 45 ডিগ্রি কোণে ওই 4 তলার বিল্ডিংটার ছাদের দিকে তাকান, স্নাইপার রেডি আছে, জাস্ট আমাদের একটা কনফার্মেশন অপেক্ষা। অন্তি আর চোখে ডান দিকে তাকায়। রৌদ্রোজ্জ্বল আকাশের বিপরীতে অদূরবর্তী একটি ভবনের কার্নিশে রোদে ঝিলিক দিয়ে ওঠে স্নাইপারের ব্যারেল। শরীরের লোম জেগে ওঠে তৎক্ষণাৎ। একদম নিখুঁত টার্গেটে নিজের বন্দি দশা দেখতে পায় সে। চুপচাপ গাড়িতে উঠুন, আপনার গাড়িতেই আমরা যাব, কোনো চালাকি করবেন না। চালাকি করলে এসকে জনির স্নাইপার কিন্তু টার্গেট মিস করবে না, সরাসরি বুকের পাঁজর ভেদ করে বেরিয়ে যাবে, ঠিক যেমন আনিশা আরাফাতের গিয়েছিল। লোকটা শেষ কথায় অন্তির সমস্ত শরীর শিউরে ওঠে এক লহমায়, কানে ঝংকার বেজে ওঠে।
অপ্রতিরোধ্য গতিতে সে ফিরে তাকায় লোকটির দিকে। আনিশা আপু। আনিশা আপুর খুনির সামনে দাঁড়িয়ে আছে সে। দেখতে দেখতে চোয়াল শক্ত হয়ে আসে চঞ্চল এই কন্যার। দুহাত মুষ্টিবদ্ধ হয়ে নখের চাপে হাতের তালু নীল হওয়ার জোগাড় হয়ে ওঠে। পুরো শরীর অবিরাম ধারায় কাঁপতে থাকে তার। হাত হতে সমস্ত গ্রোসারি শপিং মাটিতে পড়ে গিয়ে লুটোপুটি খায়। কম্পনরত ঠোঁটে কিছু একটা বলতে উদ্যত হতেই লোকটা তাকে মাথা নাড়িয়ে থামিয়ে দেয়। হাত ঘড়ির দিকে তাকে বলে ওঠে, 1.5 মিনিটের মধ্যে গাড়িতে না উঠলে এখানে সব শেষ। উদ্দেশ্য কি? লোকটা পাশবিক হেসে বলে, উদ্দেশ্য আপনাকে দুনিয়া থেকে বিদায় করা, অর্ডার এসে গিয়েছে। অন্তির গলায় ঘৃণা ঝরে পড়ে। তাচ্ছিল্যে সুরে বলে, ও ভাড়াটিয়া খুনি, প্রফেশনাল খুনি, স্নাইপার ছাড়া কাজ করি না। আমার এক হাতের ইশারাতেই বুক ঝাঁঝরা হয়ে যাবে। জাস্ট হাতটা তুলবো, 59 সেকেন্ড হাতে আছে। আর অন্তি চারপাশে তাকায় অজস্র মানুষ, হাজার হাজার চোখ, অথচ কেউ টেরও পাচ্ছে না এই বৃত্তের ভেতরের মরণ কামড়। সৃষ্টিকর্তা ছাড়া এই মরণকূপ থেকে বাঁচার আর কোনো উপায় তার অবশিষ্ট নেই। সে জানে এই লোকগুলো তাকে যেখানে নিয়ে যাবে সেখান থেকে জান বা সম্মান কোনোটাই নিয়েই ফেরা হবে না, বরং সম্ভ্রম হারিয়ে মৃত্যুবরণ করতে হবে। আবার যেতে না চাইলেও ডিরেক্ট শুট। মৃত্যুটা কি তবে তার এভাবে লেখা হয়েছিল? হয়তো সহজভাবে নিজেকে হারিয়ে দেওয়ার কথা ছিল কি? এত সহজভাবে, এত কষ্ট, এত শ্রম। অন্তির মস্তিষ্কের করটি খাঁ খাঁ করে ওঠে। এই কোলাহল, এই জনমানবের মাঝেও সে অসহায়। প্রফেশনাল কিলারদের ডাইনামিক রেজুলেশন হয়তো একেই বলে। মানুষের ভিড়ে, মানুষের চোখে ধুলো দিয়ে মানুষকে খুন করার নিবিড় দক্ষতা। হিংস্র চাহনির লোকটা অন্তির কানের কাছে এসে নারকীয় ছন্দে কাউন্টডাউন শুরু করে। 10, 9, 8, 7, 6। অন্তি চোখ বন্ধ করে সৌসির কণ্ঠনালী ভেজে। তপ্ত রোদেও তার হাত পা বরফের মতো ঠান্ডা। মেনে নেয় তার এই আকস্মিক পরাজয়ের ভার। রুদ্ধ পথ, ফিরবার আর কোনো আশা নেই। চোখের পর্দায় ভেসে ওঠে কোনো এক বৃষ্টি ভেজা দিনে পিচ ঢালা রাস্তায় রক্তের বন্যা। স্পষ্ট দেখতে পায় আনিশা আপুকে। বুলেটে ঝাঁঝরা হওয়া বুকটা হতে গলগলিয়ে পড়ছে রক্ত। নির্বাক চাহনিতে চোখ দিয়ে টপ টপ করে ঝরছে জল। আপু, ওই তো আপু। স্থানকাল আবহাওয়া হয়তো ভিন্ন আজ। আনিশার আপুর প্রয়াণের দিন ছিল ঘোর বৃষ্টি, আর আজ সোনালি রোদ্দুর। কিন্তু পরিণতি সে তো একই দিকে ধাপিত। আমার নেভিয়ান সাহেব, আমার এহেরিসা, 1, 2 শুট। এক বিকট শব্দে বাতাস চিরে যায় কানে। হাজারটা বলতা একসাথে হুল ফুটিয়ে আকাশ কুসুম কাঁপিয়ে তোলে। পথচারীদের কোলাহল এক লহমায় থেমে যায়। ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা গাড়ির সারি থেকে আতঙ্কিত মানুষেরা মুখ বাড়ায় বাহিরে। কারো ভয়ার্ত চোখ তো কারো শূন্য চোখে গিয়ে থামে শব্দের উৎসের দিকে। ব্যস্ত শহরে গাড়িগুলোর মুহূর্তে জ্যাম লেগে যায়। কেউ কেউ ছুটে আসে উৎসস্থলের কাছে। এক মুহূর্তে শোরগোলে মুখরিত হয়ে ওঠে চারিপাশ। হুট করে একটা দেহ রক্তাক্ত অবস্থায় ছিটকে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। অন্তি অনুভব করে সে যেন বাতাসে দুলছে। কোনো অসহ্য যন্ত্রণা তাকে গ্রাস করছে না। কোনো রক্ত বা শ্বেত শুভ্র পোশাককে কুলুষিত করছে না। সে নিরেট অস্তিত্ব নিয়ে দাঁড়িয়ে আছে নিজের জায়গায়। তৃষ্ণায় বুকের ছাতি ফেটে যাচ্ছে, তবু মুখ ফুটে কোনো শব্দ উচ্চারণ করতে সক্ষম হচ্ছে না। এক ঝটকায় চারপাশে চোখ মেলে তাকায় সে বেঁচে আছে। তার মানে উত্তপ্ত বুলেট তাকে রক্তক্ষয়ী করে তোলেনি। কিন্তু কিভাবে? আশেপাশে মানুষের ভিড়ে খেই হারিয়ে সামনে পিছনে দাঁড়ানো সেই ব্যক্তিদের খুঁজতে শুরু করে অন্তি। কোথায় গেল পাকড়াও করা সেই দুইটা লোক? চোখের পলকে হাওয়া হয়ে গেল কোথায়? অন্তি দ্রুত নেত্রযুগল চালনা করে সেই পূর্ব দিকের 4 তলা বিল্ডিংয়ের দিকে। স্নাইপার নিয়ে তাকে টার্গেট করে রাখা সেই ঘাতকের দেখা পায় না সেখানে, কেননা ঘাতক এখন অর্ধমৃত, লুটিয়ে পড়ে আছে রাস্তার মাঝে। তাকে ঘিরে হাজারো মাথা, ভিড় জমিয়েছে ইতিমধ্যে। 4 তলা থেকে পড়ে থেতলে গিয়েছে পুরো শরীর। অন্তির কানে ঘাতকের বর্ণনা কানে এলেও দৃষ্টি সরে না বিল্ডিং হতে। তবে সে 4 তলা বিল্ডিং নয়, পাশের 7 তলার এক রাজকীয় বিল্ডিংয়ের ছাদে তার দৃষ্টি থমকে যায়। রৌদ্র ঝলকে চোখ ঘোলাটে হয়ে এলেও স্পষ্ট দেখতে পায় এক দীর্ঘদেহী মানুষের অবস্থান।
দূর হতে বোঝা যায় আগন্তুকটি কালো স্যুটে আবৃত, চোখে কালো সানগ্লাস, হাতে রিভলভারটি তখনও ছাদের ঝিলিকে রূপালী আভা ছড়াচ্ছে। দীর্ঘদেহী মানবটি অত্যন্ত শান্ত ভঙ্গিতে নিশানার দিকে তাকিয়ে থেকে ধীর স্থিরভাবে রিভলভারটি হোলস্টারে গুজে নেয়। এই উচ্চতা থেকে তীব্র বাতাসের বিপরীতে নির্ভুল শুটে প্রতিহত করেছে 4 তলার ছাদে অবস্থানকারী সে ঘাতককে। নিচে হুলস্থুল কাণ্ড জটলা বাড়ছে, কিন্তু তার চেহারায় কোনো ভাবান্তর নেই। বাম কানে লাগানো ক্ষুদ্র এয়ারপডটিতে আঙুল ছুঁয়ে সে তার লাইনের সংযোগ স্থাপন করে পেশাদারি কণ্ঠে বলে, স্যার, টার্গেট নিউট্রালাইজড। ফোনের অপর পাশ থেকে গাম্ভীর্যপূর্ণ কণ্ঠস্বরে কিছু একটা জিজ্ঞেস করতেই সে আবার বলতে শুরু করে, স্যার, পরিস্থিতি খুব ক্লোজ ছিল। ম্যামকে তারা কর্নার করেছিল এবং বিল্ডিংয়ের 4 তলায় একজন স্নাইপার পজিশন নিয়েছিল। নিচ থেকে সিম্বল 1 যখন ইশারা করতে যাচ্ছিল, ঠিক তখনই আমি এলিভেটেড অ্যাঙ্গেল থেকে ইন্টারভেনে যাই। 7 তলার ব্যালকনি থেকে প্রায় 30 ডিগ্রি ডাউনওয়ার্ড অ্যাঙ্গেলে আমি শটটা নিয়েছি। দীর্ঘদেহী মানুষটির কথা থামায় নিচের পরিস্থিতির উপর নজর রাখতে গিয়ে দেখে একজোড়া তীক্ষ্ণ চোখ তার দিকে অপলক তাকিয়ে আছে। ফাইরাজ স্যারের মতো ম্যামের প্রখর দৃষ্টিতে সে নীরব হাসে। অতঃপর চলমান কথোপকথনে বলে, জি স্যার, ডিরেক্ট চেস্ট শট। স্নাইপারটির পজিশন নেওয়ার পরে আমি নিচতলা প্রাইমারি এবং সেকেন্ডারি ঘাতকদের টার্গেট করি। আনফর্চুনেটলি এর মধ্যেই পাবলিক এসে জমে, যার কারণে ওরা পালানোর সুযোগ পায় এবং পালিয়ে যায়। তবে আমাদের টিম তাদেরকে ট্র্যাক করেছে। ম্যাম এখন একদম সেফ আছেন, কোনো আঁচল লাগেনি তার গায়ে, জাস্ট কিছুটা শকড। রিপোর্ট শেষ করে মানবটি আবারও সে অন্তির দিকে তাকায়। অন্তি তখনও সেই 7 তলার ছাদের দিকে বিস্ময়ে ভরা চোখে তাকিয়ে আছে। লোকটি তার সানগ্লাসটা একটু ঠিক করে নিয়ে শান্ত গলায় শেষ বাক্য বলে, স্যার, স্নাইপার থ্রেট এলিমিনেটেড করা হয়েছে। ম্যাম হয়তো আমাকে সন্দেহ করছে, তাই আমি নিজেকে সরিয়ে নিচ্ছি আপাতত। তবে বাসা পৌঁছানো পর্যন্ত আমার নজর থাকবে। কথা বলার মাঝেই মানবটি বিল্ডিং হতে আড়াল হয়ে যায়। আর দেখা মেলে না তার। সে চলে যেতে অন্তি টনক নড়ে। ঝাপসা চোখ দুটো তার ইতিমধ্যে জ্বলতে শুরু করেছে। নেত্রযুগল সরিয়ে সে গাড়ির সাথে হেলান দিয়ে নিচের দিকে তাকিয়ে থাকে কিয়ৎক্ষণ। উর্বর মস্তিষ্ক কোনো কারণ ছাড়াই তাকে নেভিয়ান সাহেবকে মনে করিয়ে দেয়। কোনো এক রাতে তাদের কথোপকথনের অংশ পুনরাবৃত্তি হতে শুরু করে। একটা বিন্দুকে কেন্দ্র করে কম্পাসের সাহায্যে বৃত্ত আঁকা হয়। তোমাকে আমি সেই বিন্দুটাই মনে করি, আর আমাকে মনে করি বৃত্ত। এখানে কম্পাসটা হচ্ছে তোমার প্রতি আমার রেসপন্সিবিলিটি। তোমাকে আমি আমার নির্দিষ্ট বৃত্তের মধ্যে সীমাবদ্ধ রেখেছি এই কারণে যে তুমি যা খুশি করতে এর মাঝে থেকে, যেটা মন চায়, যেটা ইচ্ছে হয়, কোনো বাধা ধরে নিয়ম নেই। আমার 0% ইন্টারফেয়ার অ্যান্ড 0% ইন্টারেস্টেড এখানে। বাট বাহিরের প্রতিকূলতা যেন তোমাকে স্পর্শ না করতে পারে সেদিকে নজর রাখা অ্যাজ এ হাজব্যান্ড, এটা আমার সুপ্রিম রেসপন্সিবিলিটি। এটা আমাকে করতে হবে। তুমি একটা নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে থেকে আমার কাজ করো। দেয়ার ইজ নো প্রবলেম তোমার কাজ করো, বাট চোখের বাইরে না, আন্ডারস্ট্যান্ড? অন্তির অন্তির চোখ দিয়ে টপ করে গড়িয়ে পড়ে 1 ফোঁটা জল। মাথা নিচু করে কাঁপা কণ্ঠে বিড়বিড় করে বলতে থাকে, ইয়েস, আই আন্ডারস্ট্যান্ড। থ্যাংক ইউ নেভিয়ান সাহেব। 21 জুন 2021 রবিবার। কালবৈশাখীর মধ্যরাত। আকাশ ছিঁড়ে অঝোর ধারায় শুরু হয়েছে বর্ষণ। তুমুল সেই বর্ষণে প্রতিটি ভারী জলকণা কংক্রিটের ছাদের উপর তালহীন নৃত্যে মুখর করে তুলেছে চারপাশ। ছন্দপতন বেসুর আওয়াজে নিজেকে ভয়ঙ্কর করে তুলছে থেকে থেকে। ওদিকে আকাশের দিকে তাকানো মানা, বিদ্যুতের দানবীয় গর্জন আর ঝলকানিতে রক্ত হিম করে তুলতে আপ্রাণ চেষ্টা তার। চোখ রাঙিয়ে ক্ষণে ক্ষণে দেখাচ্ছে তার আধিপত্য। ঘুটঘুটে কালো আকাশটা আজ বিশাল আয়নার মতো। তাকালেই নিজের অস্তিত্বের নশ্বরতা আর এক আদিম ভয়ের প্রতিফলন চোখে ভেসে উঠছে। বৃষ্টির প্রবল ঝাপটায় নির্জীবতায় ঢেকে আছে অপরিচিত লস।
লন গার্ডেনে জ্বলতে থাকা সোনালি হলুদ মিশেল ল্যাম্পপোস্ট তখন ধুকে ধুকে ম্লান আলোয় অন্ধকার কাটাতে ব্যস্ত। বাতাসের ঝড়ঝাপটায় রঙিন গাছটা হেলে যেতেই চোখ পড়ে সরাসরি দোতলার সেই দক্ষিণের রুমটায়। ভেজা জানালার কাঁচ থাপিয়ে সেই তিমির রাত্রিতে যেখানটায় দপদপ করে জ্বলছে মেরুন রঙের দুটো নান্দনিক ডিউটিপ ক্যান্ডেল। বাহিরের হিমশীতল আবহকে কাটিয়ে প্রশস্ত রুমটায় চোখ পড়তে দেখা যায় ছোট্ট একটা প্রাণ গভীর ঘুমে নিমজ্জিত। ঠিক তার বাম পাশে উষ্ণতার চাদর হিসেবে লেপ্টে আছে তার সর্বক্ষণিক সঙ্গী বড়মণি সায়রা খানম। কিন্তু ডান পাশটা তার খালি, আর সেই খালি জায়গার ব্যক্তিটিকে খুঁজতে গিয়ে দেখা মিলে কক্ষের মাঝেই। ঘরের একপাশে মিন্ট গ্রিন রঙের কাভার্ড সোফায় বসে স্নিকার্সের ফিতে বাঁধছে সে গভীর মনোযোগে। পরনে তার সাদা শার্টের উপরে ডেনিম জ্যাকেট জড়ানো, চোখে মুখে এক অপার দীপ্ততায় মাখা। এই ঝড় বৃষ্টি রাতে হুট করে কোথায় গন্তব্য তার, কিসের প্রস্তুতি নিচ্ছে সে। অন্তি নিজের গেট আপ ঠিকঠাক করে সোফাসিল উঠে পড়ে। এহরিশার জন্মের আগে চুলগুলো তার বেশ বড়সড় হয়েছিল, ধরতে গেলে জীবনের প্রথম তার চুল পিঠ ছড়িয়ে কোমর ছুঁই ছুঁই অবধি পৌঁছেছিল। কিন্তু তা রাখতে পারেনি বেশি দিন। অভ্যাস নিয়ে এত বড় চুল হ্যান্ডেল করার। এহরিশা হওয়ার পরে সোজা পার্লারে গিয়ে কাটছাট করে সেই কাঁধ পর্যন্ত ঠেকিয়েছে চুল। আবারও ফিরেছে তার সিগনেচার লুকে। অলিভ রঙের স্কার্ফটা গলার সাথে পেঁচিয়ে হাত ঘড়ি পড়তে পড়তে চঞ্চল এই কন্যা বেডের কাছে গিয়ে দাঁড়ায়। এক দৃষ্টিতে মেয়ে আর নানুর মুখের দিকে তাকিয়ে থাকে সে কিছুক্ষণ। কি আদুরে মায়াময় লাগছে নিষ্পাপ দুটো মুখ দেখে। জন্মের পরে একজনের মুখ দেখে মায়ের যাতনা ভুলেছে সে। আজ আল্লাহ তার কোলে নতুন এক মা উপহার দিয়েছেন, যাকে দেখে অনায়াসে বৃদ্ধকাল কাটিয়ে দিতে পারবে সে। অন্তি এগিয়ে গিয়ে শিউরের পাশে দাঁড়ায়। খুবই সন্তর্পণে কিছুটা ঝুঁকে মেয়ের কপালে চুমু খাওয়া শেষে নানুর নরম কুচকানো কপালে চুমু খায়। স্নিগ্ধ এক পরশে মেয়ের ঘুমে প্রভাব না পড়লেও বৃদ্ধার ঘুমে কিছুটা প্রভাব পড়ে। চোখের পাতা দুলে উঠতে চঞ্চল চুরুই সঙ্গে সঙ্গে নানুর গায়ে ছোট মানুষের মতো হাত বুলে দিতে থাকে। সায়রা খানও মৃদু স্পর্শ পেয়ে আবারও গভীর ঘুমের দেশে পাড়ি জমান। নানুর গা হতে তরতাজা পান সুপারির ঘ্রাণে অন্তি সতেজ নিঃশ্বাস টেনে নেয়। তার কাছে দুনিয়ার বেস্ট পারফিউম হচ্ছে নানুর গায়ে এই মিষ্টি প্রাণ সুপারির ঘ্রাণ। এই ঘ্রাণের সংস্পর্শে এলে সে দুনিয়া ভুলে যায়। হুট করে নানুর দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখ ঘোলা হয়ে ওঠে তার। অসময়ে এক গভীর আবেগে ভাসে সে। লোকে বলে তোমার স্বামী নেই, ছেলে সন্তান নেই, তোমাকে দেখার কেউ নেই। খালামণির যদি কখনো বিয়ে হয়ে যায় তখন সেও নাকি পর হয়ে যাবে। সমাজ তোমাকে কত কি বলে ভয় দেখায়, কিন্তু জানো আল্লাহর কাছে আমি তোমাকে চেয়ে নিয়েছি। মূলত তিনিই তো দেখভালকারী। তারপরেও তার কাছে গভীর আবদার আমার, তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাকে যেন তোমাকে সেবা করার সুযোগটা দেয়। তুমি আমাকে যেভাবে লালন পালন করেছো আমিও যেন তোমাকে একইভাবে একটা বাচ্চার মতো লালন পালন করতে পারি নানু। তুমি তো আমার মেয়েই এখন, আমার দুটো মেয়ে। তোমার কোনো ভয় নেই নানু, তোমার অন্তি আছে, তুমি নিশ্চিন্তে ঘুমাও। কনিষ্ঠ আঙুল দিয়ে চোখের এক ফোঁটা জল কোনো মতে মুছে অন্তি ঘড়ির কাঁটার দিকে তাকায়। রাত 2 বাজতে চলেছে প্রায়। সময় খুব কম হাতে ক্যাবিনেট হতে ফোনটা নিয়ে ধীর পায়ে নিঃশব্দে বেরিয়ে যায় সে ঘর ছেড়ে। নিচতলা শুনশান নীরবতা ভেদ করে মেইন রোড পেরিয়ে সরাসরি গ্যারেজে এসে দাঁড়ায় অন্তি। বাহিরে তখনও তুমুল বর্ষণ চলমান। বেসামাল হাওয়া এসে তার চুল উড়িয়ে এলোমেলো করে দেয়। লনের ধারে গাছগুলো একেবারে নেতিয়ে পড়ার অবস্থা। বজ্রপাতের তীব্র শব্দ দুরন্ত কামিনীর শ্রবণের পর্দা কাঁপিয়ে দিল। চোখ জলমান দৃপ্তির কোনো ভাটা পড়ে না। কালো মেঘ ছোঁয়া আকাশের দিকে এক পলক তাকিয়ে সরাসরি সে গাড়িতে উঠে বসে। কিয়ত সেকেন্ডের মধ্যে গাড়ির স্টার্টের সাথে সাথে ফ্রন্ট লাইট ব্যাক লাইটে আলো জ্বলে ওঠে। নকশা কাটা পাথরে মেঝেতে হলুদ আলো পড়তেই জলের বন্যার ছন্দহারা নৃত্য চোখে পড়ে। অন্তি স্টিয়ারিংয়ে হাত রেখে ধীর গতিতে এগোতে থাকে সামনে। গার্ডরুমের কাছাকাছি আসতে একবার হর্ন দেয় সে। উইন্ডো নামিয়ে বাইরের দিকে মুখ ফেরাতে কেয়ারটেকার আহসান ছাতা মাথায় তড়িঘড়ি করে বের হয়ে আসে।
তালাবদ্ধ মূল ফটক খুলে দিয়ে সে একপাশে দাঁড়িয়ে পড়ে। অন্তি ১,০০০ টাকার একটা নোট উইন্ডো গলিয়ে তার দিকে বাড়িয়ে দেয়। শান্ত গলা বলে, ধন্যবাদ এত রাতে আমার জন্য জেগে থাকার জন্য। আহাসান সম্ভ্রম চিত্তে টাকাটা হাতে নিয়ে সাবলীল হেসে বলে, শুক্রিয়া ম্যাডাম, কোনো সমস্যা নেই, আমার কাজই তো এইটা। অন্তি সামান্য মাথা নাড়িয়ে উইন্ডোর কাঁচ উঠিয়ে নেয়। মূল ফটকে পেরিয়ে রাস্তায় ওঠামাত্র গাড়ির গতি এক নিমিষে বাড়িয়ে ফেলে। গতির তীব্র ঘর্ষণে থই থই জল চাকার পিছনে বাড়ি খেয়ে অদূরে ছিটকে পড়তে শুরু করে। দিগন্তহীন বৃষ্টির এই ঝাপটায় সামনের উইন্ডশিল্ড বারবার ঝাপসা হতেই ওয়াইপারের অবিরাম ওঠানামা শুরু হয়ে যায়। রাজপথের নিয়ন আলোগুলো তখন বৃষ্টির তোড়ে ফিকে হয়ে এসেছে। কোনো মানুষ নেই, কোনো জীবের দেখা নেই। হাতে গোনা দু একটা প্রাইভেট কার ছাড়া আর কিছুই চোখে পড়ার মতো নেই। অন্তি এফএম রেডিও চালু করতে গিয়েও প্রতিকূল এই আবহাওয়ায় রেডিওর অ্যানালগ সিগন্যাল ঝিরঝিরে শব্দ ছাড়া কিছুই শুনতে পায় না। সিগন্যাল পাওয়ার জন্য খানিক সেকেন্ড চেষ্টা শেষে সে ড্যাশবোর্ডের উজ্জ্বল ইনফোটেইনমেন্ট স্ক্রিনে প্রেস করে। ডিজিটাল এফএম চ্যানেলের ক্রিস্টাল ক্লিয়ার শব্দ ভেসে আসতে অবশেষে দীর্ঘক্ষণের নীরবতা ভাঙে। কাঁটায় কাঁটায় রাত তখন দুটো স্পিকার হতে সংবাদ পাঠিকার নিস্পৃহ যান্ত্রিক কণ্ঠ ভেসে আসে, স্বাগতম 88.9 নিউজ ফ্ল্যাশে। মূল খবর পড়ছি আমি শাহানা আফরোজ। আজ দিবাগত মধ্যরাতে ঢাকা এবং তার আশেপাশে দুটি পৃথক ও রহস্যজনক হত্যাকাণ্ডের খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীর বয়ান সাপেক্ষে জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে মূলত কাল সন্ধ্যা ৬টার দিকে। মিডিয়া সূত্রে প্রকাশ্যে এসেছে ৭ ঘন্টা অতিবাহিত হয়ে যাওয়ার পর। প্রথম ঘটনাটি ঘটেছে রাজধানীর খিলগাঁও এলাকায়। নিজ বাসভবন থেকে মিসেস তাহমিদা নামক এক মধ্যবয়সী নারীর রক্তাক্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, ধারালো ছুরি দিয়ে তাকে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত করে হত্যা করা হয়েছে। নিহতের শরীরের ক্ষতের ধরন দেখে একে পেশাদার খুনিদের কাজ বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে সাভারের একটি পরিত্যক্ত ভবনে বিজলি নামের এক নারীর মরাদেহ পাওয়া গেছে। বয়স আনুমানিক ২৮-২৯। এই হত্যাকাণ্ডের ধারণাটিও খিলগাঁয়ের ঘটনার সাথে প্রায় সাদৃশ্যপূর্ণ। উভয় ক্ষেত্রে ঘাতক তীক্ষ্ণ ছুরির ব্যবহার করেছে, তবে মৃতদেহে কোনো প্রকার ধস্তাধস্তির চিহ্ন পাওয়া যায়নি। র্যাবের মহাপরিচালক জনাব গোলাম মওলা ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী প্রেস ব্রিফিং করেছেন। দুটো খুনের ধরনে প্রায় ৮০% মিল পাওয়া গেছে। এই সিরিয়াল কিলিংয়ের পেছনে কোনো বিশেষ চক্রের হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তারা তৎপর রয়েছেন। অবশেষে থাকছে আবহাওয়া বার্তা। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিন অনুযায়ী বঙ্গোপসাগরের শ্রেষ্ঠ গভীর নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ সারা দেশে আজ থেকে শুরু হয়েছে প্রবল বর্ষণ। ঢাকা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে উত্তর পূর্ব দিক থেকে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে অতি বাম হাতে তর্জনী আঙ্গুল দিয়ে এফএম রেডিও অফ করে দেয়। ঠিক সেই মুহূর্তে আবহাওয়া বার্তা শুনলে ইচ্ছে নেই তার। দক্ষ হাতে স্টিয়ারিং হুইলটা শক্ত করে চেপে ধরে নিরন্তর দৃষ্টিতে তাকিয়ে থাকে সামনে। মুখভঙ্গিতে নেই সামান্যতম পরিবর্তন, স্থির চক্ষু রেখা, শীতল মুখাভাব। বাইরে বজ্রপাতের ক্ষণিক আলোতে চঞ্চল এই কার মুখটা আরও স্পষ্ট হয়ে ওঠে। উৎকণ্ঠা কিংবা বিস্ময়ের ন্যূনতম আভা তার মাঝে পরিলক্ষিত হয় না। হাইওয়েতে একটু বেশ ভালো ফাঁকা পেতেই গাড়ির স্পিডোমিটারের কাঁটা ৮০ থেকে ১০০-তে তুলে ফেলে সে। ছন্ন ছাড়া বৃষ্টির পর্দা ভেদ করে শহরের অলিগলি পেছনে ফেলে ধাবিত হতে থাকে এক অন্ধকারের দিকে, নির্জনতায় ঘেরা কোনো এক প্রান্তরে। বাদলের উন্মত্ততা তখন আকাশ ছোঁয়া। কারণ বাজারের মোড় পার হয়ে অন্তির গাড়ি সরাসরি ঢুকে যায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গেটের অভ্যন্তরে। নির্দিষ্ট পার্কিং জোনে অবলীলায় গাড়ি থামিয়ে ইঞ্জিনের গর্জনে স্তব্ধ হতেই চারিদিকের নিস্তব্ধতা ঘিরে ধরে। হোটেলের বাইরের ল্যান্ডস্কেপ গার্ডেনের গাছগুলো তখন ঝড়ো হাওয়ায় উন্মাদের মতো মাথা কুড়ছে। ফ্ল্যাশলাইটের হলদেটে আলোয় বৃষ্টির প্রতিটা ফোঁটা এক একটি রূপালি তীরের মতো মাটির বুক চিরে দিচ্ছে। অন্তি গাড়ি থেকে নেমে দ্রুত পায়ে হোটেলের সুপারি সহ
সুপরিসর লবিতে প্রবেশ করে। এসির হিমেল হাওয়া আর পারফিউমের ঘ্রাণে ভরা চারপাশ। দামি মার্বেল পাথরের মেঝেতে তার জুতো থেকে টিপটাপ করে 2-1 ফোঁটা পানি ঝরে। বাইরের উত্তাল প্রকৃতির বিপরীতে হোটেলের ভেতরটা নিশ্চুপ, অভিজাত স্তব্ধতায় মোড়ানো। সোজা রিসিপশনের ডেস্কের সামনে গিয়ে দাঁড়ায় সে। কাউন্টারের ওপাশে ইউনিফর্ম পরা এক তরুণী এবং তার পাশে এক যুবক ব্যস্ত কিছু কাগজপত্র ঘাটাঘাটি নিয়ে। অন্তি ডেস্কে হাত রেখে আঙুল দ্বারা একটু শব্দ করতে একই সঙ্গে দুজন কাজ ফেলে তার দিকে তাকায়। ইয়েস ম্যাম, হাউ ক্যান আই হেল্প ইউ? অন্তি স্থির গম্ভীর গলায় সরাসরি প্রশ্ন করে। সাবিহা করিম চৌধুরীর রুম নাম্বার কত? রিসিপশনিস্ট তরুণীটি অন্তির আপাদমস্তকের দিকে চক্ষু বোলায়। সামনে দাঁড়ানো রমণীর গেট আপ এবং সেই সাথে ব্যক্তিত্বে এমন কর্তৃত্ব দেখে অবচেতনেই কিছুটা নুয়ে বিনয়ের সাথে হাসার চেষ্টা করে বলে, দুঃখিত ম্যাম, আমাদের গেস্টদের প্রাইভেসির কারণে আমরা এভাবে রুম নাম্বার বলে দিতে পারি না। আপনি কি ওনার পরিচিত? শুভাকাঙ্ক্ষী। রিসিপশনিস্ট তরুণীটি পাশের কলিগের সাথে চোখাচোখি করে নীরবে বার্তা আদান প্রদান করে। অতঃপর ফের নমুজ গলায় বলে, ম্যাম, নিয়ম অনুযায়ী আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট না থাকলে বা গেস্টের অনুমতি ছাড়া আমরা আপনাকে তথ্যটা দিতে পারছি না। আপনি চাইলে লবিতে অপেক্ষা করতে পারেন, আমরা ওনার রুমে ইন্টারকমে কথা বলে নিতে পারি। অন্তির ধৈর্য ফুরিয়ে আসে হঠাৎ করে। এমনিতে অনেক সময় বিলম্ব হয়ে গেছে, এর মাঝে আবার প্রতীক্ষা সম্ভব নয়। সে একটু সামনে ঝুঁকে আস্তে ধীরে ধারালো স্বরে বলে, আমার কাছে সময় খুব কম, কোনো ইন্টারকম বা অনুমতির প্রয়োজন নেই, জাস্ট আমাকে রুম নাম্বারটা বলুন, আমি কোনো ঝামেলা করতে আসিনি। রিসিপশনিস্ট তরুণীটি অন্তির একরোখা রূপ দেখে অসহায় দৃষ্টি নিক্ষেপ করে পাশের যুবকটির দিকে তাকায়। যুবকটি পরিস্থিতি আন্দাজ করতে পেরে এগিয়ে এসে আমতা আমতা স্বরে বলে, ম্যাম, প্লিজ বোঝার চেষ্টা করুন, এটা আমাদের হোটেলের পলিসি, আমরা চাকরি খোয়াতে পারি না। অন্তির ডেস্ক ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়, ঠোঁটের বাঁকিয়ে কিছু একটা ভেবে নেমপ্লেট আরমান লেখা যুবকটির চোখের দিকে তাকিয়ে নিচুস্বরে জিজ্ঞেস করে, আপনার পার্সোনাল বিকাশ বা কোনো ডিজিটাল পেমেন্ট অ্যাকাউন্ট নাম্বার আছে যেখানে তৎক্ষণাৎ টাকা পাঠানো যায়? যুবকটি পারে না চমকে উঠতে। সরাসরি এভাবে টাকার অফার ঠিকভাবে হজম করতে পারে না। কিছুটা অপ্রস্তুত হয়ে এদিক ওদিক তাকাতে অন্তি তার অস্বস্তিটা মুহূর্তে বুঝে নিয়ে সাবলীল গলায় বলে, ভয় পাবেন না, এটা আপনার বা আপনার কলিগের এই রাতের বাড়তি খাটুনির পারিশ্রমিক হিসাবে ধরুন। আমি এখান থেকে চলে গেলে কেউ জানবেও না যে আপনি আমায় কিছু বলেছেন। কয়েক সেকেন্ডের নীরবতা বয়ে যায়। অন্তি হাত ঘড়িতে সময় দেখতে যুবকটি সাবধানী গলায় দ্রুত তার নাম্বার বলে। অন্তি কিঞ্চিত ঠোঁট প্রসারিত করে তার ফোনে নাম্বারটা তুলে ফেলে। কয়েক সেকেন্ডের মধ্যে যুবকটির হাতে থাকা ফোনটাতে 5,000 টাকা ঢুকে যেতেই চেহারায় তার সব দ্বিধা মুহূর্তেই ধুয়ে মুছে যায়। একগাল চওড়া হাসি দিয়ে সে অত্যন্ত নিচু স্বরে বলে, 5ম তলা ম্যাম, 507 নম্বর রুম, লিফট বাম দিকে। অন্তি আর এক মুহূর্ত সময় নষ্ট করে না। ধন্যবাদ দেওয়ার সৌজন্যটুকু না দেখিয়ে সে গটগটিয়ে লিফটের দিকে হেঁটে চলে যায়। জনশূন্য লিফটে একমাত্র যাত্রী হয়। 5 নম্বর ফ্লোর প্রেস করে লিফট ক্লোজ করে ফেলে। এবারের গন্তব্য তার 507 নম্বর, মিসেস সাবিহা করিম চৌধুরী। লিফট মারিয়ে 507 নম্বর রুমের সামনে এসে দাঁড়ায় অন্তি। দরজা নক করতে গিয়ে খানিকটা অবাক হয় সে। এত রাতেও দরজার ল্যাস আলগা হয়ে আছে, একটু স্পর্শ করতেই সরে যায় পাল্লা। অন্তি ধীর হাতে পাল্লা ঠেলে ভেতরে ঢোকে। আভিজাতপূর্ণ রুমটি অন্ধকার আবহ কাটাতে কর্নার হতে ফ্লোর ল্যাম্প থেকে নরম হলদেটে আলো ছড়াচ্ছে। নিঃশব্দে দরজাটা টেনে লক করে দিয়ে সে ভিতরে পা রাখে। চারিদিকে তীক্ষ্ণ নজর বুলিয়ে যখন কোনো মানুষের অস্তিত্ব পায় না তখন পা বাড়ায় রুমের সাথে লাগোয়া প্রশস্ত ব্যালকনির দিকে। ভারী পর্দা সরিয়ে ডোর গ্লাস ওপেন করে ব্যালকনিতে পা রাখতে কানে ভেসে আসে এক ক্ষুব্ধ তাচ্ছিল্য ভরা হাসির শব্দ। অন্তি ঘাড় ফিরিয়ে ডান দিকে তাকায়। ব্যালকনির হাফ ওয়ালের পাশে দাঁড়িয়ে আছে এক নারিকা, সাবিহা করিম চৌধুরী। বাইরের ঝড়ো বাতাসের ঝাপটায় তার পরনের আকাশি রঙের দামি মসলিন শাড়িটা অবাধ্য হয়ে উঠছে। স্লিভলেস ব্লাউজের ওপর উন্মুক্ত কাঁধে বৃষ্টির ছিটে ফোঁটা চিকচিক করছে। চেনা পরিচিত মানুষের এমন ভিন্ন রূপে অন্তি খুব একটা অবাক হয় না, বরং বেশ স্বাভাবিক চিত্তেই তার এই রূপটা গ্রহণ করে নেয় সে। নারিকাটি সুচারু ভঙ্গিতে কয়েক পা এগিয়ে আসে, ঠোঁটে বাঁকা বিদ্রূপ হাসির ঝুলি রেখে বলে, কুকুরের নাকের ঘ্রাণ এত প্রখর জানা ছিল না, একেবারে শুকতে শুকতে পিছু চলে এসেছে
দেশি কুকুর বলে কথা। তার সুঘ্রাণ কি একটু বেশি ছড়িয়ে ফেলেছিলাম? বিপরীত পাশে আসা নোংরা কথায় অন্তি বিচলিত হয় না, বরং চোখের পাতায় একবার ধীর লয়ে ফেলে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। নির্বিকার চিত্তে করিডোর আর ব্যালকনির সংযোগস্থলের দেয়ালের সাথে হেলান দিয়ে হাত দুটো ভাঁজ করে দাঁড়ায় সে। বাইরে তখন বৃষ্টি কিছুটা ধরে এলো, বাতাসের তাণ্ডব চলছে। ব্যালকনির ফাঁকা অংশ দিয়ে সেই হাওয়া শোষ শব্দে ভেতরে প্রায় আলোড়ন তোলার জোগাড়। শয়তানরূপী মানুষের তো সোজা পথে হেঁটে খুঁজে পাওয়া যায় না। ম্যাডাম সাভিয়া করিম চৌধুরী, তাই ঘ্রাণ নিয়ে আসতে হয়। এতে যদি কুকুর উপাধি পেতে হয় তবে তাই সই। অন্তি এসব কেয়ার করে না। নারিকাটি এক মুহূর্তে স্থির থেকে হঠাৎ এক বিদঘুটে হাসির ঝঙ্কার তুলে, বলা যায় দন্তের হাসি। ব্যালকনিতে রাখা বেতের সোফাটা টেনে সুকায়দায় বসেন তিনি। পায়ের উপর পা তুলে নিজের আধিপত্য জাহির করে বলেন, নামটাও জেনে ফেলেছ? বাহ, বাট তুমি আমার কিছুই করতে পারবে না বোকামে। তোমার মতো কত ছোটোখাটো জঞ্জাল আমি তুড়ি মেরে উড়িয়ে দিয়েছি, তার হিসেব নেই। জঞ্জাল সাফ করা তো আপনার পুরনো অভ্যাস। রক্ত দিয়ে যে মানুষ পৈশাচিক খেলা খেলে তার কাছে এসব ছোটোখাটোই মনে হবে। কি নিখুঁত আপনার কাজ! বাহবা জানাতে ইচ্ছে করলেও পারছি না। শয়তানদের কাজে বাহবা জানানো মানেই বড় পাপ। তবে মুখোশ কিন্তু আপনার ভালো জোরালো। মানুষের চোখের দৃষ্টিকে তুড়ি বাজিয়ে দিতে সক্ষম। খুব পণ্ডিত মনে করো তুমি নিজেকে, খুব চালাকও মনে করো। তোমার কাছে মনে হয় বাদবাকি সব ঘাস খায়। এত ইজি নো ব্যাপ। ইউ আর টোটালি রং। তোমার ন্যূনতম ধারণা নিয়ে আমি কি করতে পারি আর না পারি আমাকে জাজ করতে এসো না। বেঁচে ফিরতে পারবে না। অন্তি দুকদমে গিয়ে এসে সামনের বেতের সোফাটায় টেনে বসে। একইভাবে পায়ের পা তুলে মুখোমুখি হয়ে বাঁকা হাসে, বড় শীতল কণ্ঠে উগরে বলে, অবশ্যই আমি নিজেকে চালাক মনে করি। আমার ব্রেন যথেষ্ট শার্প, এবং শার্প বলে নিজের চেষ্টায় আপনার মতো ক্রিমিনালকে হাতের নাগালে এনেছি। সহজ কথা নয় কিন্তু। দাম্ভিক নারীটি হালকা করে নিজের চুলে হাত বুলে ঠোঁট উল্টে ভুরু নাচিয়ে ক্রূর হাসি এসে বলে, উফ, ক্রিমিনাল হলাম কিভাবে আমি? তোমার গা হতে কি রক্ত ঝরিয়েছি না? তোমার মেয়ের কিছু করেছি আমি? অন্তির শান্ত চোখে আগুন জ্বলে ওঠে। চল শক্ত হয়ে কঠোরতায় মুড়ে যায় চাহনি। তীক্ষ্ণ কণ্ঠে বলে, আমার গা হতে রক্ত ঝরেনি, কিন্তু আমার বুকের পাঁজর হতে রক্ত ঝরিয়েছেন আপনি। আমাকে এত নৃশংসভাবে ভেঙেছেন আপনি যে ভাঙার হিসাব নিতে আমি মরিয়া হয়ে উঠেছি। আশা করি আজ সেটা পূর্ণ করতে পারবো। থ্রেড দিচ্ছ? ইয়েস, বাট লাভ নেই তো। বললাম তো তুমি আমার কিছু করতে পারবে না। আমার আশেপাশের রুমে সব আমার লোক দিয়ে ভরপুর। তুমি আমাকে একটা টাস্ক করবে, ওরা তোমার জিপ টেনে বের করে আনবে। ইভেন নিচে পুলিশও রয়েছে। আমি জাস্ট বলবো তোমার নামে মিথ্যে অভিযোগ আনবো, ব্যাস। অন্তি তুচ্ছ হাসি এসে মাথা নাড়ায়, ঠোঁটের ওপর ঠোঁট কামড়ে বলে, এসবে অন্তি ভয় পায় না। আপনার লোকেদের রুমের সামনে দিয়ে আমি আপনার রুমে প্রবেশ করেছি। দু একজন তো করিডোরে ছিল, মনে হলো কোথায় কারো বাপ এসে তো আমাকে ধরতে পারলো না। ড্যামেজ সিকিউরিটি। থু, বেশি বাড়াবাড়ি করো না। হ্যাঁ, মরণ ফাঁদে পা দিয়ে ফেলেছে, কিন্তু অলরেডি শিওর থাকো জান নিয়ে ফেরতে পারবে না। পেশাদারি খুনি আপনি। এসব কথা আপনার মুখে সুন্দর মানায়, বেশ ভালো লাগছে শুনতে। প্রমাণ ছাড়া এসব রূপকথা বলে কোনো লাভ নেই। না খায় মানুষ আর না খায় আইন। ঢাকা শহরের নাম করা পাওয়ারফুল বিজনেসম্যান আমি। আর তুমি স্রেফ একজন আবেগপ্রবণ মেয়ে, যে কিনা না পারবে না জেনেও আমার সাথে লড়াই করতে এসেছে। অন্তি গলাস্বর খাদে নামি বলে, আবেগ নয়, এবার আমি এসেছি বিচার করতে। আপনার ক্ষমতা বা আভিজাত্যের দেয়াল আজ এই ঝড়ো বাতাসে তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আপনার প্রমাণ চাই, আগে বলবেন না? অন্তি পকেট হতে ফোনটা বের করে কিছু একটা ঘাটাঘাটি করে রেকর্ডকৃত কনভারসন বের করে। অডিও ফাইলটি প্লে করে ফোনটি ব্যালকনি টি টেবিলের উপর রেখে বলে, লিসেন ভেরি কেয়ারফুলি। বাইরের ঝড়ো বাতাসে শস্য শব্দের মাঝে স্পিকার থেকে ভেসে আসে এক নারীর আর্তনাদ আর ডুকরে কান্নার শব্দ। পরিচিত কণ্ঠস্বর পেতে মিসেস সাবিহার হাসিমাখা মুখটা মুহূর্তেই জমে বরফ হয়ে আসে। কণ্ঠটি তার অতি পরিচিত, তারই আপন চাচাতো বোন এবং দীর্ঘদিনের বিশ্বস্ত সহচর মিসেস তাহমিদার ভর্ত স্বর শুনে বোঝা যায় মৃত্যু ভয়ে সে জড়সড়। ভারী গলায় আহাজারিতে শোনা যায়, না প্লিজ আমাকে মারবে না,
আমি সব বলছি সাবিহা। সাবিহা আমার আপন চাচাতো বোন, ওর ছদ্মনাম মিথিলা, যেটা ও বিয়ে পরবর্তী সময়ে ব্যবহার করেছে তোমাদের চোখে ধুলো দেওয়ার জন্য, যাতে ওকে সহজে তোমরা ট্রেস করতে না পারো। আসলে ওর লোভ ছিল আকাশচম্বী। আগে আমার সাথে যখন তোমাদের বাসায় যেত, ওর চোখ থাকতো বিলাসবহুল গাড়ি বাড়ি আর সানজিদার সাজানো সংসারের ওপর। বিজনেস প্রতিপত্তির ওপরও ওর নজর ছিল প্রথম থেকে। মিথিলা আমাকে নানাভাবে ফুসলিয়ে ওর পথে নিয়ে আসে। মূলত আমরা দুজন মিলেই ছক কষেছিলাম। ও আমাকে বলেছিল সানজিদা সরে গেলেই সব ওর দখলে আসবে আর আমাকে দেবে অর্ধেক শেয়ার। 50-50 ডিল ছিল আমাদের মধ্যে। মিসেস তাহমিদ একটু দম নিয়ে ফুপিয়ে কেঁদে উঠে বলেন, পরবর্তীতে আমি সানজিদার সবচেয়ে কাছের বন্ধু সেজে থাকতাম। ও আমাকে অন্ধের মতো বিশ্বাস করত। ওর সামনে নিজেকে খুব কৌশলে উপস্থাপন করাতাম, বিশ্বাস নিয়ে খেলতাম। ও সরল মনে অনায়াসে তা গ্রহণ করে নিত। সানজিদা খুব উদার মনের ছিল। ওর এসব আধিপত্যে কোনো লোভ ছিল না। ও সবসময় বলতো, আমি সম্পত্তির চেয়ে শান্তি শব্দটাকে বেশি অনুভব করি। সানজিদাকে মারার আগের দিন বিকেলে ওর মায়ের বাসায় যাওয়ার কথা ছিল। সানজিদা তৈরি হয়েছিল, কিন্তু আমি যখন জানতে পারি তখন ওকে আটকে দেই। আমি মিথ্যে বলেছিলাম আজ না গিয়ে কাল যেতে, কাল আমার ছুটি আছে, একসাথে খিলগাঁও যাব। ও সেটাই বিশ্বাস করে মেনে নিয়েছিল, কিন্তু ও জানতো না ওই রাতটাই ওর জীবনের শেষ রাত হয়ে যাচ্ছে। ও আর কখনোই মায়ের কাছে বোনের কাছে যেতে পারবে না। মিসেস তাহমিদ ফের থেমে যায়, কণ্ঠস্বর হয়ে আসে তার কণ্ঠরোধ। অতঃপর কান্না ভেজা স্বরে বলে, তারপর সে গভীর রাতেই পরিকল্পনা মাফিক কিলার ভাড়া করে ওকে হত্যা করা হয়। পরবর্তীতে পরিস্থিতি সামাল দিতে ওই বাসার কেয়ারটেকার জামশেদ মজুমদারের ঘাড়ে দোষ চাপানো হয়। ওকে চাকরি হতে বাদ দেওয়া হয়। মূলত সাবিহাই সব কলকাঠি নেড়েছিল। আমি শুধু ওর ছায়ার সঙ্গী হয়ে কাজটা হাসিল করেছি। আমাকে ছেড়ে দাও, আর আমি কিছু জানি না। অন্তি রেকর্ডটি বন্ধ করে দেয়। মুহূর্তেই ব্যালকনিতে নেমে আসে এক শ্মশান নীরবতা। অন্তির চক্ষুরেখায় এক পৈশাচিক তৃপ্তি নিয়ে তাকায়। সদ্য মুখোশ উন্মোচন হওয়া মিসেস মিথিলার দিকে, তার চোখের দিকে তাকিয়ে শান্ত গলা বলে, অতঃপর মিসেস তাহমিদা ইজ ডেড। আপনার প্রিয় ক্রাইম পার্টনার, আপনার বোন মিসেস তাহমিদা এখনও হয়তো তার ফ্ল্যাটের নিচে রক্তে ভাসছে। তার পেটে আমি 3টা ছুরির আঁচড় কেটেছি আমার মায়ের বিশ্বাস নিয়ে খেলার জন্য। গলার জগুলার শিরা আছে না, মস্তিষ্ক থেকে রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে, যার মাধ্যমে সেই জগুলোর শিরাটার উপরে জাস্ট 2বার সরল রেখা টেনেছি। সিম্পল কেস অ্যান্ড ফার্স্ট ওয়ার্ক ইজ ডান। তার শেষ জবানবন্দিটা কেমন লাগলো মিস সাবিহা? মিসেস মিথিলা বসা থেকে এক ঝটকে উঠে দাঁড়ান। তার হাত কাঁপছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। অবিশ্বাস্য দৃষ্টিতে তাকে চিৎকার করে বলেন, তুমি আমার বোনকে খুন করেছো। তুমি জানো এর পরিণাম কি? পরিণামের হিসেব পরে হবে। কুল ম্যাডাম কুল। এখনই তো এত হাইপার হলে হবে? সেকেন্ড স্টেজটা তো ফুলফিল করতে হবে। বসুন প্লিজ। অন্তি ঠান্ডা মস্তিষ্কে ধারালো চাহনিতে কথা বলার খেয়ে হারায় মিসেস মিথিলা। সোফায় বসেই ফের আরেকটি অডিও বার্তা শুরু করে। এবারের কণ্ঠস্বর তার অতি পরিচিত, তারই অনুসারীর। আপা বিশ্বাস করেন আমার এইখানে কোনো দোষ নেই। আমি হুকুমের গোলাম আসছিলাম। আপনার বাবা আপনার মারে খুব ভালোবাসত। হেই তার মৃত্যুর শোক কাটাইয়া উঠবার পারছিল না। মিথিলা ম্যাডাম আমার মায়েরে দিয়া তাবিজ কবজ কইরা বিয়াতে রাজি করাইছে। কালো জাদু কইরা আপনার বাপেরে সবসময় ঘরের মধ্যে রাখত। আপনাকে গেস্ট রুমের মধ্যে ছোট যে রুম আছে, ওইখানে কালো জাদুর সব জিনিস আছে। ওইখানে বসে সবকাইটা আপনার বাপেরে বশ করার, মন ঘুরাইয়া দেওয়ার মন্ত্রপাঠ হইত। মেলা বছর পর আমার মায়ে যখন অসুখ হইল, মন্ত্র কাজে দিতে আসছিল না, তখন মোটা টাকায় আমারে কিনা নেয়। আমি সেই কাজ শুরু করি। আমাকে যাতে এই কাজ অহরহ। আপনি আমারে কখন দেখেন নাই, কিন্তু আপনার আমি মেলা দেখছি। আপনার বিয়ের অনুষ্ঠান যাওয়ার জন্য আপনি আপনার বাপের কইতে অফিসে গেছিলেন। এই খবর ম্যাডামের কাছে আইছিল। আপনার বাপে আপনার বিয়ের অনুষ্ঠানে যাইবে, কি নিয়া যাইবে, কি করবে সবই খুশি মনে কইছিল ম্যানেজারে। ম্যানেজার তা শুই না ম্যাডামের কানে দেয়। ম্যাডাম রাইগা বোম হইয়া সেদিনই রুমারে খেদাইয়া দিয়া আমারে নিয়ে আসে বাসায়। কাছাকাছি একবার ভালো মতো যাতে বশ করিতে পারি, সেজন্য আমি আমার কাম চালাই।
আপনার বাপের মন ঘুরে যায়, কিন্তু একের পর এক তাবিজ কবজ কালা জাদুর কবলে পড়ে আপনার বাপ ধীরে ধীরে অসুস্থ হইয়া যাইতে থাকে। আমি ম্যাডাম রে কইছিলাম স্যারের মরণ হইতে পারে। ম্যাডাম শুনে কইছিল হোক, সমস্যা নেই, আমার কাজ হইয়া গেছে প্রায়, তুই কাজ চালাইয়া যা। আপনার বাপ আত্মহত্যা করে নাই, তার এই তাবিজ কবজি শেষ করছে। মাটির মধ্যে তার চুল কাপড় পয়সা ওঠার সাথে সাথে সেও শেষ হইয়া যায় ধুইকা ধুইকা। স্নেহা আপা পাগলের মতো করেছে আপনারে বাপেরে হাসপাতালে নিতে, কিন্তু ম্যাডাম নিতে দেয়নি। স্নেহা আপারে রুমবন্দি করে রাখছে, নির্যাতন করেছে মেলা। আপরে আপনার কথা কইয়া ভয় দেখাইতো, যদি মুখ খোলে তাইলে আপনারও শেষ করে দিব, এইটা কইতো। ভরা পতিকালে কোনো এক রাইতে আপনার শ্বশুরবাড়ি আমি গেছিলাম আপনার মারতে। আলতা নামে কামের বেডি থেকে সাহায্য নিয়েছিলাম, সব ঠিক করেও ফেলাইছিলাম, শুধু হেই নির্যাসটা আপনার গায়ে ঢালতেই যাইব আপনার বাচ্চা সহ আপনি মারা যাইতেন। কিন্তু আপনার ভাগ্য ভালো, আর ওই সব কিছুই হয়েছে ম্যাডামের কথা, আমি নিজ থেকে কিছু করি না, আমার এই খারাপ করছে হেই। অতপর বিজলিও শেষ। আমার বাবার ভিতরটা কে কুড়ে কুড়ে কষ্ট দিয়ে মেরেছে জন্য হৃৎপিণ্ডের ডান পাশে ভেন্টিকলের ওপর আমি ছুরি চালিয়েছি, সহজ মৃত্যু। আর এভাবে আপনার তাসের ঘরে দুটো খুঁটিকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, এবার পালা। মিসেস মিথিলার ফর্সা মুখটা ফ্যাকাশে ওঠে এক লহমায়। তিনি এতক্ষণ পায়ের ওপর পা তুলে যে আধিপত্য দেখাচ্ছিলেন, আপনি সেই পা দুটো নেমে যায় নিচে। প্রবল শক্তিতে সোফার হাতলটা খামছে ধরেন তিনি। তার দ্রুত চোখ দুটো এখন ইঁদুরের মতো কোণঠাসা, হয়তো পালাবার পথ খুঁজছে। তুমি একটা সাইকোপ্যাথ। দুজন বিশ্বস্ত সঙ্গে হারিয়েই এই কথা বলছেন। আর আপনি যে আমার মা বাবাকে মেরেছেন, আনিশা আপুকে মেরেছেন, এগুলো নর্মাল। আমার সাইকোপ্যাথ হওয়া উচিত না। আনিশাকে আমি মারিনি। অন্তি নিজের দাম্ভিকতার চূড়ান্ত রূপ নিয়ে বলে, রূপকথার গল্প আওড়ে কোনো লাভ নেই। এসকে জনিকেও আমি নিজের গণ্ডিতে নিয়ে এসেছি। এসকে জনির কথা শোনা মাত্র মিসেস মিথিলা বিদ্যুতের ন্যায় চমকে ওঠে, অস্ফুট স্বরে আওড়ে বলে, জনি? হ্যাঁ জনি, আপনার পোষা আজাদ কুকুর কতবার এই হারামিটাকে দিয়ে আমাকে মারার চেষ্টা করেছেন, বাট আমার আল্লাহ আমার হায়াত লিখে রেখেছে। আপনি কোথাকারকে দুদিন আগে ভুল করে আপনার পেপারস যখন হাতে আসে, তখন আপনি ভয়ে সঙ্গে সঙ্গে আমাকে মারার জন্য এই কুকুরদের পাঠান। বোকা আমি, তখনও জানতাম না এর পিছনের কাহিনী। আমার মায়ের মতো কত সরল মনে আপনাকে আর আপনার বোনের কুমিরের কান্নাকে একটু হলে বিশ্বাস করেছিলাম। যখন পেপারসগুলো আমার হাতে আসে, 11 কোটি টাকার বিনিময়ে আমাকে মারার চুক্তিতে এসকে জনির সাথে সমঝোতার স্বাক্ষর দেখি, তখন আর পিছনে তাকানোর প্রয়োজন মনে করিনি। আমার হাজব্যান্ড আমাকে সবসময় ইনকারেজ করে ডিটেকটিভ হওয়ার জন্য। এখন মনে হয় ঠিকঠাক পড়াশোনা করলে গোয়েন্দা সংস্থার প্রতিনিধি হয়ে যেতাম। আপনাকে আমি সরাসরি আক্রমণ না করে সর্বপ্রথম চুনোপুটিগুলোকে ধরেছি, এত নৃশংসভাবে জবানবন্দি নিয়েছি আপনি কল্পনা করতে পারবেন না। অতপর রাঘব বোয়ালের আড়ালে থাকা মুখোশ উন্মোচন হলো। আমি গন্ধ শুকতে শুকতে চলে এলাম আপনার কাছে। মিসেস মিথিলা ধপ করে উঠে পড়েন চেয়ার হতে, গলা বেয়ে ঘাম ঝরছে তার, চোখ মুখ ছন্নছাড়া, কাপা গলায় বলেন, কি চাও তুমি? অন্তি একইভাবে বসা ছেড়ে উঠে দাঁড়ায়। সহজ কণ্ঠে বলে, আমি সর্বক্ষেত্রে সিম্পলসিটি মেনটেন করতে পছন্দ করি। সেটা নিজের চিন্তাধারা কিংবা জীবনধারা যাই হোক না কেন, ন্যাকা স্বভাব আমি পছন্দ করি না। আপনার ক্ষেত্রে আমি সিম্পল কিছুই করব, নিজের মৃত্যুপথ নিজেই পেত না। অন্তি কেঁদে কুল পাবে না। আমার কুল কিনারা তো সব আপনি ধ্বংস করেছেন। তবে আপনার জীবনের একটা বিশেষ সার্থকতা কি জানেন? আপনি কয়েক ঘন্টার বিনিময়ে হলেও আমার থেকে একটু অনুগ্রহ পেয়েছেন। হ্যাঁ, কত সহজে ফেক সম্পদের হিসেব বুঝিয়ে দিয়েছিলেন আমাকে। ভাগ্য ভালো আপনার, আমি পেপারসগুলো ওই মুহূর্তে চেক করিনি, করলে জল এত দূর গড়াতো না, ওই দিনই শেষ করে দিতাম। অন্তি একটু থামে কপাল ভাঁজ করে ভারী গলায় বলে, আপনারা কত ইজিলি বিশ্বাস নিয়ে মানুষের সাথে খেলা করেন, কত সহজে মানুষের মন ভুলিয়ে দেন। শত্রু যে কখনো বন্ধু হয় না, এটা হচ্ছে তার জলজান্ত প্রমাণ। আমি যদি পারতাম না, প্রত্যেক মানুষকে ধরে ধরে বলতাম যে তোমার শত্রু, সে আজন্মই তোমার শত্রু, ভুলে বিশ্বাস করো না তাকে। মন থেকে সে তোমায় মিষ্টি কথায় ভুলাবে, ইমোশনালি হ্যারাসমেন্ট করে ভিতরে ঢোকার ট্রাই করে, বাট ভুলেও এই ফাঁদে পা দিও না। কালসাপের গুণে যত মুগ্ধ হও না কেন, সুযোগ পেলে ঠিকই তোমাকে সবল মারবে। আমার মায়ের ভুক্তভোগী। মিসেস মিথিলার সমস্ত দাপুটে স্বভাব হাওয়ায় মিলিয়ে যেতে থাকে। অন্তি যখন এক পা করে এগোয় তার দিকে, সে টলমল পায়ে ধীর পায়ে পেছাতে থাকে পিছনে। তার মসলিন শাড়ির আঁচল মেঝেতে লুটুপুটি খেতে ধুলোয় মিশে। লবি থেকে আসা মৃদু গলার নেকলেসটা বিদ্যুতের মতো
ঝিকমিক করে, পিছু হটতে গিয়ে যখন ব্যালকনি রেলিংয়ে পিঠ ঠেকে যায় তার, ঠিক তখনই অন্তি হাঁটা থামে, পকেট হতে ফোনটা বের করে স্পিকারে দিয়ে কল করে কাউকে। একবার রিং হওয়া মাত্র অপর পাশে এক ভগ্ন হৃদয়ের মানবীর সন্ধান পাওয়া যায়। পাথরের মতো শক্ত আর ঘৃণায় ভরা কণ্ঠ নিয়ে কাটকাট গলায় বলে ওঠে, আমাকে জানানোর খুব একটা প্রয়োজন ছিল না। আমার পৃথিবীতে আমি আজ থেকে সম্পূর্ণ একা। যে নারী আমাকে জন্ম দিয়েছে তাকে আমি মা বলে পরিচয় দিতে লজ্জা পাই। আমি তাকে ঘৃণা করি, প্রচণ্ডভাবে ঘৃণা করি। আমি চাই সে তার প্রতিটি পাপের প্রায়শ্চিত্ত এই রাতেই পাও। আজ থেকে এই দুনিয়াতে আমিও নিজের মতো এতিম ঘোষণা করলাম। সৃষ্টিকর্তা ছাড়া আমার আর কেউ নেই। আসসালামু আলাইকুম। আর একটা ছোট্ট পর্ব আছে, ওটা হয়তো বা রাতে আসবে। যারা এই গল্পটা এতক্ষণ পর্যন্ত শুনেছেন বা এতদিন থেকে, কেমন লেগেছে কমেন্টে জানান। আর ভিউ অনেক কমে গিয়েছে, যদি লাইক কমেন্ট করেন তো করেন, না করলে আর কি। আবারও বলবো, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।